হাতিবাগান এখন এরিয়াতে হাতিবাগানের এখন একটা নর্থ ক্যালকাটার অঞ্চল চলছে। কাশী বসলেন, হাতিবাগান সার্বজনীন, নলিনী সরকার স্ট্রিট, নবীনপল্লী, শিকদার বাগান, একটা জোন চলে। এই যে ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু পুলিশেরও অবদান থাকা উচিত। ভিড়, তারা ভিড় দেয়। দাদা ঠিক করে দেখে বলবে। তুমি বললে কর্পোরেটরা শুধুমাত্র ভিড় দেখেই করে। ফোন মানে কোনো ফোন রেফারেন্স, এই হ্যালো আমি এই লিডারের বলছি, তাড়াতাড়ি এর মধ্যে এটা করে দাও। উত্তর কলকাতায় এরকম আমি সাধারণত দেখি 50-55 ঊর্ধ্ব তাদের দেওয়া হয়েছে ভোগের দায়িত্ব। ও কি অসাধারণ কাজ করে তারা, মুখ বাজিয়ে বলতে পারি। 2008 সালে বাবা মারা যায় 30শে সেপ্টেম্বর। মানে বাবার অসৌজের এক একটা দিনের আমি কাজ করেছি দুর্গাপুজোর এক একটা দিন করে করে। বুঝতে পেরেছি। আমি যতটা জানলাম যে খুব নিয়ম মেনে এখানে পুজো হয়। যদি এইটাই নিয়ম মানে কাজী বসলেন, তাহলে মাস আটে কীভাবে আগে পুজো খোলে? ভালো প্রশ্নটা, খুব ভালো। আমি জানি তোমার মানে কথার অ্যাঙ্গেলটা কোন দিকে, তারই পরিপ্রেক্ষিতে বলছি। এত তো ঢুকিয়েছেন, এবার সুশান্ত পাল ভবতোষুতার কবে চিন্তা করবেন? আমি তো শুরুতেই বললো স্বপ্ন তো আমরা দেখবো, সৃষ্টি তো আর্টিস্টরা করবো। তাহলে থিমটাকে ঝাড়া, থিম ঝাড়া, তার আইডিয়া ঝাড়া। কারণ তুমি যখন দিচ্ছ টাকা 30 লাখ 50 লাখ, তখন তুমি তার নিউ আইডিয়াটা দেবার জন্য করছো। আরও একটা জিনিস, দুর্গাপুজো এখন কিন্তু বিশ্বজনীন, এটা নিয়ে তোমার কী মত? কাশী বসলেনের দুর্গাপুজোতে একমাত্র রিন্টুদা আমাদের থেকে আর বোধহয় লাখখানেক টাকা পাবে। এটা কোনো কর্মকর্তার বুকের পাটা নেই ক্যামেরার সামনে বলছে একটা আর্টিস্টের নাম ধরে টাকা পাবে। আর্টিস্ট এবং কর্মকর্তাদের শুরু আর শেষটা যেন একই রকম থাকে। কি তাদের দারুণ মানে টাই আপ, সারা কলকাতায় চলে গেল, কি হাতে হাত দিয়ে দিয়ে কাজ হচ্ছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে। একটা জিনিস, একটা প্রপার্টি, এই যে একটা লোককে ধরো 2000 টাকা কি 1500 টাকা টিকিট কেটে তুমি যে দেখাচ্ছ, তার টিকিটটা কাটছো, এরা কিন্তু প্রি পুজো 7 দিন অন্তর অন্তর ফলো আপ রাখে লোক এসে এসে। রাজনৈতিক পরিস্থিতি থেকে মানুষের মনকে ডাইভার্ট করার জন্য দুর্গা নামটা যথেষ্ট। রাজনৈতিক বাংলা বা কলকাতার রাজনৈতিক অবিচলতা তখন একটা এমন জায়গায় চলছিল যেটা দুর্গার নামে পোস্ট হোক, যে দুর্গা পুজো একটা পজিটিভিটি ছড়িয়ে, একটা পজিটিভিটি সবার মধ্যে স্মেল উঠে। এটা কিন্তু দারুণ উদ্যোগ। হ্যাঁ, কখন মনে হলো এটা ডিলিট করতে হবে? আপনারা এখন দেখছেন সেটা হচ্ছে পুজো পাগলদের নিয়ে আমরা রেগুলার অনুষ্ঠান করছি। সেখানে বিভিন্ন ধরনের বয়সের, বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন ধরনের স্যাক্রিফাইস আপনারা দেখতে পাচ্ছেন। কখনো 90 বছর, তো কখনো মাত্র 32 বছরের যে পুজো পাগল। উদ্দেশ্য একটাই, যাতে এই পুজোটাকে আমরা আরও বড় বৃহত্তর করতে পারি। তার জন্য শুধুমাত্র শিল্পী বা আর্টিস্টের তো ভূমিকা থাকে না, নির্ভর করে ওই পিছনের যে মানুষগুলো রয়েছে তারাও তাদের কতটা স্যাক্রিফাইস করেছে সেটাও জানার। আজকে আমরা উত্তর কলকাতার সবথেকে মানে ফেমাস একটা পুজো কাশী বসলেন, তার যিনি মূল উদ্যোক্তা রয়েছেন, নাম সোমেনদাকে সাথে আমরা এখন এই জায়গায় এসেছি, অবশ্যই একদম কাশী বসলেনের পাশেই। ওনার সাথে এবার আলোচনা করব উনি কিভাবে এই পুজোর সাথে যুক্ত, শুধু যুক্তই নয়, সফলভাবে নিজের পুজোকে সেই এইচএস থেকে এখনও পর্যন্ত কিভাবে টেনে নিয়ে যাচ্ছেন, সেটা ওনার কাছ থেকে জানবো। কি তার ফর্মুলা আছে, এবং আপনাদেরকেও জানাবার চেষ্টা করব। সোমেনদা, প্রথমত তোমার কাছ থেকে আগে জানার চেষ্টা করব, তোমার জীবনে পুজোতে এসছো, পুজোতে সামলেছো, কম বয়স থেকে পুজোতে ঢুকেছো, একদম ঠিক আছে, ইম্পর্টেন্ট কোনটা, ভিউয়ার্স না কি অ্যাওয়ার্ড? এক কথায় উত্তর একে অপরের পরিপূরক। কর্মকর্তারা যেমন মানুষের ঢল চায়, তেমনি কাজের স্বীকৃতিও চায়। কাজের স্বীকৃতিটা শুধু কর্মকর্তারাও চায় না, কর্মকর্তাদের সঙ্গে শিল্পীরা চায়, পুরো অ্যাসোসিয়েটরা চায়। ঠিক। আর মানুষের ঢলটা আপামর যারা সদস্য, একদম 8 to 88, তারা কিন্তু মুখে মুখে বলে, ও কি ভিড় হয়েছে এবারে পুজো। আমি শুনলাম যে প্রায় এইচএস মাধ্যমিক নাগাদ পুজোর সঙ্গে যুক্ত, বাবাও যুক্ত ছিল, আপনিও যুক্ত। আপনার হাতে ব্যাটন কখন এলো কাশী বসলেনের? দেখুন, এটা একটুখানি মানে বলতে হয়, আমার যে বাড়ি আজকে যেখানে বসে আমি আপনার সাথে কথা বলছি, আমার ঠিক গেটের ডান দিকে হরিঘোষ্ঠীর সার্বজনীন।
91 বছরের পুজো। আমার গেট দিয়ে বাঁ দিকে গেলেই হচ্ছে কাশী বসলেন দুর্গাপূজা সমিতি। হ্যাঁ হ্যাঁ উত্তর কলকাতার প্রত্যেকটা পুজো একে অপরের গায়ে গায়ে লাগা, মানে কোনটার বাহির পথ কোনটার যে প্রবেশ পথে মানে চলে গেছে এটা ঠিক আমরা ম্যাপে খুঁজে পাই না। হরিগোষ্ঠীর সার্বজনীনে বাবা আমার ছিলেন ওখানে, পুজোর সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। আমার যেটুকু মনে পড়ছে সভাপতি বা সহসভাপতি ছিলেন। ঠিক। কাশী বসলেনেতেও উনি পৃষ্ঠপোষকতা করেছেন, কেননা সব জায়গাকারই সবাই পাড়ার লোকেরা, দাদারা কাকারা সবই আমরা এক জায়গাকার লোক আর কি, আলাদা কোনো কমিউনিটি ফর্ম নেই। তবে বাবার এখানে পুজো দিতে যাওয়া, মায়ের পুজো দিতে যাওয়া, সেই ধরেই আমার সূত্রপাত ওখানে। হরিগোষ্ঠীর পুজো কমিটি তখন আমাকে খুব ছোট্ট বয়সে, খুব সম্ভবত যুগ্ম কোষাধ্যক্ষই বোধহয় আমাকে রেখেছিল, মানে জয়েন্ট ট্রেজারার আচ্ছা হরিগোষ্ঠীর সার্বজনীন। হরিগোষ্ঠী। তারপরে অ্যাকচুয়ালি আমার বন্ধুরা তখন ছিল হচ্ছে সব কাশী বসলেন, যাদের সাথে খেলাধুলা, এটা তো মাঠ একটা, বুঝতে পারি। আমরা খেলাধুলো খুব ভালোবাসতাম, মানে সারা দিন রাত খেলে যেতাম। শুধু পড়াশোনার সময় বাবা কাকা মা জেঠিমারা কাম ধরে টেনে নিয়ে আসতো, বাকি সময় খেলাধুলো, মানে লাইট নিভিয়ে লুকোচুরি খেলা, এপাড়া ওপাড়া ঘরে গিয়ে চাদর মুড়ি দিয়ে লুকিয়ে পড়া, এইভাবে পাড়া কালচার। আমি বলাটা কেন বলছি, হঠাৎ করে পুজোটা কিন্তু কারোর মাথায় আসে না, মাথায় আসে পাড়াটা কালচার থেকে। আমার অভিজ্ঞতা থেকে বলছি, ঠিক ঠিক। পাড়া কালচার থেকে লোক কিন্তু ইনসিস্ট করতে আরম্ভ করে। এই করাটা করতে করতে মানে দুষ্টু ছেলে, এই ছেলে, এরা খুব, যাই হোক করছে তো হই হই, এই যে বড়দের একটা পজিটিভ নেগেটিভ ইনিশিয়েটিভ, প্রশ্রয় দেওয়া। পরীক্ষা শেষ হয়ে গেল, মাধ্যমিক দিলাম, তারপরে ঠিক দুর্গাপুজোর সময় যখন আসতো, ওই জায়গাটা একটা যেন আমার যে এখনো পর্যন্ত যারা বন্ধু, যারা আজও আমার সঙ্গে পোর্টফোলিও হোল্ড করছে, একটা যেন সেই বিষাদের সুর, এই তুই তো আবার পুজোটা হরিগোষ্ঠীতে কাটাবি, এই তোরা তো কাশী বসলেনে কাটাবি। এখানে কিন্তু আমার এখনো পর্যন্ত সে কাশী বসলেনের এবছরও যুগ্ম সম্পাদক, আচ্ছা তার অভিজিৎ বসাক, ডাকনাম অভি। আচ্ছা। ও আমাকে কাশী বসলেনে 1993 সালে, না 94 সালে আমাকে এজিএম এর দিন ঘরের ভেতরে নিয়ে ঢুকে গেল। আমি বললাম না না আমি যাবো না, আমি তো হরিগোষ্ঠীতে, আমি এখানে এজিএমে, না তুই চ, তুই ভেতরে চ। ভেতরে যেতে তখন ওখানে বিভিন্ন দাদাদের সাথে সবাই তো সবাই মুখ চেনে, আয় আয় বস বস, এরকম বসলাম, কথা বললাম। এই যে একটা কথাটা, মানে একজন সংগঠক বা একজনের ওপর ভিত্তি করে আমাদের দিনকাল, আমাদের পুজোর মানে মানে তার উপর ভিত্তি করে পুজো, এটা না আমি মানে এখনো পর্যন্ত বিশ্বাস করি না। ঠিক। তার কারণ হচ্ছে যে একটাই, ওই সেই যে ওই যে আমাদের নর্থ ক্যালকাটাতে একটা রক কালচার আছে না, মানে যত যে বয়সেরই হোক, সে কবি থেকে সাহিত্যিক থেকে শুরু করে ফুটবলার থেকে শুরু করে দুর্গাপুজো সংগঠক থেকে শুরু করে, উত্তর কলকাতার রকে বসে আড্ডা না মারলে যেন তার মানে দিনের একটা পার্ট অফ জব কমপ্লিট হলো না, পুরো টোটাল দিনটা শেষ হলো যতই যাই হোক। তো সেই রকে বসে থাকা অবস্থায় অভিজিৎ বসাক, অভি ডাকনাম, আমাকে ডেকে নিয়ে গিয়ে ভেতরে জোরজাবস্তি করে গেল। জোরজাবস্তি আর ঠিক বলবো না, আমি যেটা বলতে যাচ্ছিলাম যে এই যে কথাটা উঠলো না, যে একজন দক্ষ সংগঠক, এই সংগঠক কথাটা কিন্তু নির্ভর করে সংগঠনের ওপর, সেই সংগঠনটা কতটা কালচার, সেই সংগঠনটা কতটা ব্যাপ্তি জুড়ে আছে। একার দ্বারাই নয়, একার দ্বারা কিন্তু কোনো সংগঠন চলে না। যারা বলে একার দায়িত্বে সব কিছু চলে, এই একা দিয়ে কিছু হয় না। ক্লাব আমাকে বাক স্বাধীনতাটা দিয়েছে আর কথা বলার একটা ভঙ্গিমা দিয়েছে। কর্ম আমি করেছি কাশী বসলেনের জন্য, বিনা কর্মে কেউ কোনোদিন সংগঠক, পুজো সংগঠক হতে পারে না। সেটাই, এটা আমি এতদিন পুজোতে ঘেঁটে দেখে নিয়েছি। হঠাৎ করে টপকে এসে পুজোতে পুজোর মুকুট পরে নিলাম, যে পুজো কর্মকর্তা হয়ে গেলাম, এটা কলকাতার দুর্গাপুজোতে হয়। সেটা কি 5-6 বছরের জন্য হতে পারে না লং টার্ম, মানে হতেই পারে না? অ্যাটলিস্ট একটা দুর্গাপুজোয় ভালো সংগঠক হিসেবে নিজেকে পরিচিতি তুলতে গেলে তাকে 5টা অষ্টমী কাটাতে হবে। সেটাই বলছি, 5টা অষ্টমী কাটাতে হবে। একটা দুটো অষ্টমী কাটিয়ে আমি বড় জায়গায় পৌঁছে গেলাম, সেটা হয় না। 5টা অষ্টমী কাটাতে মিনিমাম। এবারে ওই বিষয়তে আসি, ওই কাশী বসলেনে ঢুকলাম, তখন ওখানে দেখলাম যে খুব ভালো অভিজ্ঞতা, মানে ধোপ দুরস্ত, জানেন তো, সাদা পায়জামা পাঞ্জাবি পরা লোকজন, এই একদম এইখানে এমব্রয়ডারি করা পাঞ্জাবি, তাকিয়া, সাদা তাকিয়া নিয়ে এরকম করে হেলান দিয়ে বসে, একটা অন্য কালচার পুজোর। সিনিয়ররা বসে আছে,
তারপরে জুনিয়ররা, তারপরে পরবর্তী পর্যায়ে। ঘরটায় ঢুকেই যেন একটা মনে হলো কোন জায়গায় চলে এসছে। আমার সঙ্গে কিন্তু গোবিন্দবাবুর পরিচয়টা তার আগে কোনোদিন হয়নি। আচ্ছা। কিন্তু বিশ্বাস করবেন না, প্রথম লোক উনি। অভিবাদে এমনভাবে আমাকে প্রথমে বসে, এই বস আয়। এটাও হচ্ছে কিন্তু একটা সংগঠকের কাজ। এই যে ওইখানে ফার্স্ট ইমপ্রেশনটা উনি এমন আমার ওপর ক্রিয়েট করে দিলেন যে হ্যাঁ, এনার অধিনায়কত্বে বা এনার দায়িত্বে বা এনার আন্ডারে আমি আসতে পারি। ঠিক। এই আয় বস, ঠিক। এই কথাটার মধ্যে কতটা যে আন্তরিকতা আছে সেটা কিন্তু এই ক্যামেরার সামনে বলে বোঝানো যাবে না, যতক্ষণ না ফেস করবো। ইতস্তত বোধ একটা থাকে তখনকার দিনে। একটা পুজো কমিটি, যদিও ভালোবাসাটা, পুজোর ভালোবাসাটা আমার এখান থেকে শুরু হয়। পুজো শুরু হলো, পুজোর কাজ শুরু হলো। পুজোর কাজে এখানে প্রথম কাজ কি ছিল? পুজোতে বৃষ্টি হবেই, আর পুজোতে বৃষ্টি হলে আমাদের মাঠেতে জল জমবে। হ্যাঁ। আর মাঠেতে জল জমলে আমাদের সাদা বালি ফেলতে হবে। সেটা কিন্তু এখনো না, এখন আর হয় না, এখন পাটা হয়। আচ্ছা, এখন পাটা হয়। সাদা বালি ফেলতে হবে। সাদা বালি কেন ফেলতে হবে? লাল বালিতে লাইট টেনে নেয়, অন্ধকার করে দেবে। আচ্ছা আচ্ছা। সাদা বালি কিন্তু লাইট রিফ্লেকশন দেয়, বুঝতে পেরেছি। তাই সাদা বালিই ফেলতে হবে। এই সাদা বালি কোথা থেকে আসবে? গঙ্গার ঘাট থেকে উঠবে। গঙ্গার ঘাট থেকে কি করে আসবে? ভোর 4:30-র সময় গঙ্গার ঘাটে যেতে হবে। বাবা, এত নলেজ আমাদের নেই, বিশ্বাস করুন। সেই 4:30-র সময় ওই আমাদের 2-3 জন বন্ধু বান্ধব বালি, এই মানে ওই গাড়িটা আনার জন্য যাওয়া। ঠিক। এরা সব বালির বস্তাগুলোকে জামাটা খুলে নিয়ে পিঠে করে নিয়ে এসে মাঠে নিয়ে এসে বালির বস্তা দিয়ে বালিটাকে ফেলছি। এটা হচ্ছে পুজোর আমার অন্যতম কাজ, যেটা আমাকে সারা জীবন মনে রাখা হবে। আমি কিন্তু পুজোর বস্তা বওয়া লোক। ঠিক। আজকে বিভিন্ন ক্যামেরার সামনে থাকি ঠিকই, কিন্তু পুজোর বস্তা বওয়া থেকে আমার কাজের অভিজ্ঞতা শুরু। দিয়ে তারপরে এই চললো। পরের বছরে আবার পুজোতে বৃষ্টি হলো, 95, 96, তারপরেই বোধহয় 96 সালে আমাকে যুগ্ম সম্পাদক, মানে কেন হলো বলছি। সিস্টেমটা যেটা শিখেছি, সবসময় গোবিন্দা যেটা বলতেন, নেক্সট জেনারেশনকে নিয়ে এসো। ঠিক ঠিক। তো আমাদের পুজোতে এখনো পর্যন্ত 6টা জেনারেশন আছে যারা পুজো করে, এখন গ্রুপ ওয়াইজ, মানে বিভিন্ন এজের জেনারেশন। আমার এজ, তার উপরের এজ, তার উপরে এজ, আমার এজ, আমার নিচে এখন 3টে জেনারেশন চলে গেছে। তার মধ্যে লাস্ট জেনারেশনটা হচ্ছে আমার ছেলের জেনারেশন। তখন একটা নাম হচ্ছে যে ও সপ্তাহে থাকে, করে, ওকেই নেওয়া, ও থাকুক। ওই আমার কাশী বজলেনের 96 থেকে পদপ্রার্থী হিসেবে শুরু, এবং আস্তে আস্তে এগিয়ে যাওয়া। প্রায় 30 বছর হয়ে গেল আজকে নিয়ে। ওই যুগ্ম সম্পাদক আর সাধারণ সম্পাদক অবধি এখনও কাশী বজলেন দুর্গাপুজো কমিটির কর্মকর্তারা 2025 অবধি আমাকে সেই দায়িত্ব দিয়ে গেছে। 2026-এর এই জিএম এবারে হবে, আবার তখন তারা যাকে দায়িত্ব দেবে যেভাবে হবে। ব্যাপারটা হচ্ছে সবসময় লোকের স্বাধীনতা। আমি যে কিছু বলবো সেই স্বাধীনতা যেন থাকে, তারপরেই নিজের অ্যাকসেপ্টেন্সে রেখে দেওয়া উচিত। যে যদি আজকে হল বা হাউস বলে যে আমি হয়তো এই কাজটা করতে পারছি না, তাহলে ওই যে বললাম, ওই সংগঠকদের কিন্তু নিজে সরে যাওয়া উচিত। কারণ না হলে কিন্তু সেই সংগঠনটা বাঁচবে না, পরবর্তী প্রজন্মটা বাঁচবে না। ঠিক। আজকে আমার সাথে অন্তত 4-5টা প্রজন্মের ছেলেমেয়েরা আছে। অন্তত দুর্গাপুজোর কথা বললে 50-60টা ছেলে আমি একসাথে বেরিয়ে পড়বে। আচ্ছা। এইখানেতে কিন্তু আমার আর এক বন্ধু গত বছর সে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেল। কলকাতার বিখ্যাত নাম, এনসাইক্লোপিডিয়া অব দি দুর্গাপূজা, প্রদীপ্ত নান। যাকে কান পাতবেন প্রদীপ্ত নানকে সে এক কথায় চেনে। তার সাথে গল্প করতে বসবেন, আমি তো তুচ্ছ। কোন বছর কোন পুজো কি করেছে, কি এশিয়ান পেন্টস পেয়েছে, কি প্রাইজ পেয়েছে, কোন শিল্পী করেছে, কত টাকা বাজেট ছিল, সব কিছু তার টোটেল টাকা। এই যে ওর চলে যাওয়াটা আমাদের যে কত বড় লস, কত বড় হারা, সেটা মানে বর্তমানে এই প্রজন্মে ধরুন আমি, লোকেশ চৌধুরী, গোবিন্দরাম চৌধুরীর নাতি, 3 পুরুষের পুজো, এ 3 পুরুষ ধরে করছে। বুঝতে পেরেছি। সে হয়তো আজকে বাঙালি নয়, কিন্তু তাদের যে দুর্গাপুজোর মানে একটা আন্তরিকতা তার দাদুর থেকে শেখা। আমি জানি যে ওনাদের বাড়িতে ভোগটাও হ্যাঁ ওখান থেকে এই গোবিন্দবাবু শুরু করা, এই গোবিন্দরাম চৌধুরী শুরু করা। হাতে কিভাবে টাকা তুলতো জানেন? সারা বছর ধরে আপনি এসছেন তো,
ধরুন জুলাই মাসে ওনার সাথে দেখা করতে, ধরুন জানুয়ারি মাসে এসছেন দেখা করতে, কেউ একটা হবেন আপনি, নয় ব্যবসায়িক সূত্রে বা আপনি আত্মীয়, ঠিক। ঠিক আছে, এই বাবু তুমি এসছো, কথাবার্তা হয়ে গেল, 50টা টাকা দাও তো। দারুণ। কেন? আরে দিতে হবে, মায়ের পুজো আসছে না সামনে, বুঝে अंकल जी बाबूजी अभी तो पूजा गया, बोलो जो गया उसका बात मत करो, जो आ रहा है उसका सोचो, माँ आने वाला है। কতটা মানে মানে ডেডিকেটেড, ভাবতে পারা যায় না সব কথা। কতটা ডেডিকেটেড। আর যখন এইটা বছরের শুরুতে দুর্গাপুজোর মহালয়ার সময়, তখন তো এত পুজোর প্রপাগান্ডা নেই। না, মহালয়ার পরে ষষ্ঠী ফষ্ঠী থেকে পুজো শুরু হবে, ওই যে টাকাগুলো যখন উনি দেবেন, ওই গাডার মোড়া অবস্থাতেই আমাদের কাকিমার কাছে উনি জমা রাখতেন, সেই ব্যাগটা না আমি গাডারগুলো খুলতাম, টাকাগুলো ওই মোড়া অবস্থাতেই আছে। এটা হচ্ছে হিসেব রক্ষকতা। অডিট করা বা ডেবিট ক্রেডিট করাটা হিসেব নয়, না, এই গাডার মোড়ানোটাও হিসেব। কিসের হিসেব? যে ওখান থেকে যা তুলেছেন সেই টাকাটাই কিন্তু গাডার মোড়ি রেখে দিয়েছে। ঠিক। এই যে ওনারা এইগুলো আমরা কিন্তু শিখেছি। যখন চলে গেলেন তখনও কিন্তু উনি শেষ কথা যেদিনকে বলতে পেরেছিলেন, সেটা একই কথা আমাকে বলেছিল, বিল্টু পুজোটা কিন্তু কাশী বজরঙ্গের দেখিস, মা কিন্তু খুব জাগ্রত। ওনার একটাই কথা ছিল, মা খুব জাগ্রত, মাকে জোরাত করে যা বলবি তাই হবে। অনেক গল্প, অনেক ইতিহাস এসব নিয়ে, আমরা সেগুলো দেখেছি। কালীপ্রসন্ন ভট্টাচার্য আজকে প্রায় 70-78 বছর বয়স হলো, 80 ছুঁই ছুঁই। এই পুজোতে উনি 12 বছর থেকে যুক্ত। নকশালের সময় চাঁদা তুলেছেন বলে পায়ের পাশ দিয়ে গুলি বেরিয়ে গেছে। আচ্ছা। সে বছরে আমাদের দুর্গাপুজো কাশী বসলেন থেকে যে উল্টো দিকের বাড়িটা বললেন, ভেতরটা ঢুকলে দেখতে পাবে, ওই বাড়ির ভেতরে উঠোনে হয়েছিল। আমরা বাইরে করতে পারিনি পুজো। ইংরেজ আমলের পুজো তো এটা, এটা তো এর একটা ইতিহাসও আছে এই পুজো। ঠিক। এই পুজোটা আমাদের একমাত্র সার্বজনীন দুর্গাপুজো যে পুজোটা প্রথমা থেকে হয়, ডে ওয়ান, মানে প্রতিপদ থেকে। মহালয় তো অ্যাকচুয়ালি শ্রাদ্ধ, শ্রাদ্ধটা হয়ে যাওয়ার পর, জল তর্পণ হয়ে যাওয়ার পর প্রথমা থেকে হয়। আমাদের সৎচণ্ডী পাঠ, উপচণ্ডী পাঠ, মহাপুজো, কালীমান্ত, তুলসীদান, বিভিন্ন রকম এখনো টিল নাও, গত বছর সব ছবি টবি আছে দেখবেন। আর আমরা যে পুজো মানে কিন্তু শুধু ভিড়, বিজ্ঞাপন আর থিম নিয়ে থাকি না। পুজো মানে আমরাও কিন্তু এই পুজোর রিচুয়ালের মধ্যে থাকি, ওই জন্য আমি এত কিছু বলতে পারলাম। হ্যাঁ, আমি সেটাই বলছি। আমাদের 3 ঘটে পুজো হয়, আমাদের 56 ভোগ হয়, ওই যেটা মূর্তি হয়, প্রতিমা হয়, ওই মূর্তিতেই পুজো হবে, ওটাই আমাদের কন্ডিশন। আচ্ছা। আজ পর্যন্ত যত শিল্পী করেছে, হ্যাঁ, নাম না বলবো না, শিল্পীদের শৈল্পিকতা তুলে ধরতে গিয়ে তারা হয়তো বলেছে যে একটা পাশে ঠাকুর বানিয়ে দিচ্ছি, আমি তাহলে আমরা বেরিয়ে চলে যাচ্ছি। যে মাকে দেখবো সেই মাকেই পুজো হবে। আর আমরা কিন্তু মায়ের মূর্তি নিয়ে কোনোদিন আপাতত এত অবধি যতদিন টেনে এসেছি এখনো পর্যন্ত মূর্তি নিয়ে কোনো রকম করি না। মায়ের মূর্তিটা জানি না মায়ের কি মূর্তির রূপ, কিন্তু যেটা মানুষ দেখে যে মায়ের মূর্তি, সেই রকমই মায়ের মূর্তি। ঠিক, মায়ের মূর্তির তো কোনো, ঠাকুরের তো কোনো রূপ হয় না, তারা মায়ের তো কোনো রূপ নেই, এটা অ্যাকচুয়ালি রূপটা হচ্ছে শিলামূর্তি। হ্যাঁ, সেরকমই আমরা কিন্তু এই 56 ভোগ তৈরি করা, 56 ভোগ করানো, লোক খাওয়ানো, মাকে 56 ভোগ নিবেদন করা, নবমীর দিন মহাযজ্ঞ। আমাদের হোমকুণ্ডলী দেখলে লোকে হয়ে যাবে। ক্যামেরা তো এখন শুধু অন্যভাবে নেবেন না, ক্যামেরা প্রোপাগান্ডার পেছনে ছোটে। ঠিক, এইগুলো কিন্তু একটা সমস্ত কিছুকে বুস্ট আপ করে সমাজে। একদমই। সমাজকে ভাঙতে যেমন দুষ্কৃতীরা করে, সমাজকে গড়তেও তো আমাদের বুদ্ধিজীবীরা সাহায্য করে। এই পুজোও কিন্তু এই একই ব্যাপার, এই দুই প্যাটার্নের লোকজন। আপনাকে কিন্তু ওইটাকে স্ট্রংলি ধরে রাখতে হবে, এটাই হচ্ছে সংগঠন। তখন আসছে সংগঠন, এই পুজোর মধ্যে এগুলো আছে। হ্যাঁ, যে কাকে নিয়ে চলতে হবে, কারা পুজোর মানে মান সম্মান এগুলোকে তুলে ধরবে। আপনি একটা ব্যাচ পরে বাগবাজারে দেখতে যাবেন বা দক্ষিণ কলকাতায় যাবেন, আপনার মধ্যে যদি একটা প্রেজেন্টেশন ব্যাপার থাকে, সেটাই কিন্তু কাশী বজরঙ্গের মুখ তৈরি হবে, বা সেটাই সব দুর্গাপুজোর মুখ তৈরি হবে। ঠিক, আমি হই হুল্লোড় পাকালাম, ওখানে গিয়ে একটা অসভ্যতামি করলাম, এটা একটা অভিজ্ঞতা, এটা সব পুজো। সেটা কিন্তু তোমাকে কেউ চিনবে না, ব্যাচটাকে চিনবে, বলবে কিন্তু তখন কথা, ওই ক্লাব থেকে লোক এসে কিন্তু এখানে অসভ্যতামি করে গেছে। একদম একদম। এই যতটা সম্মান তুলতে লাগে, 1 মিনিট লাগে সম্মানটাকে নামাতে।
এগুলো কি ইয়াং জেনারেশনকে পুরো ট্রেনিং চলে? সব চলে। যেভাবে- আমার যে কোনো ইয়ং জেনারেশনকে ধরবেন, আমার পরবর্তী প্রজন্ম থেকে, পরবর্তী প্রজন্মের জন্য যারা তৈরি হয়েছে বা হয়ে গেছে অলরেডি। ঠিক, তাহলে সেটা যদি হয়, এই কথাতেই আমি টানবো যে সব থেকে বেশি কমপ্লেন আসে ক্রাউডকে হ্যান্ডেল করতে না পারা কাশী ভোঁসলেনের। এইটা কতটা বেঁধে? সত্যিই ঘটনা নাকি এমনি সবাই না না ঘটায়? একদম বাস্তব ঘটনা। খুব বলছি, দুর্ব্যবহার করে হচ্ছে ভলেন্টিয়াররা, এটা তাদের বক্তব্য। বাস্তব কথাটা বলি, ক্যামেরার সামনে হচ্ছে তো, হুম। আপনার এখানে আমি আগেও অনেক দেখেছি বক্তব্য কিন্তু ক্রসও আসে, ফেভারও আসে, ঠিক। যেটা আমার ভালো লাগে খুব। ঠিক, সমালোচনা না শুনলে কিন্তু আপনি সামনে এগোতে পারবেন না। সেটাই আপনার পেছনে যদি বক্তব্য না থাকে আপনি জানতে পারবেন না। একদম। কাশী ভোঁসলেন দুর্গাপুজোর প্যান্ডেলটা শুধুমাত্র মাঠের মধ্যে সীমাবদ্ধ নয়। আচ্ছা, আমাদের উত্তর কলকাতার পুরো ম্যাপটা যদি আপনি দেখেন, আমাদের দক্ষিণ কলকাতার মতন গোছানো প্যান্ডেলের জায়গা নয়। আমি এখানে একটা ভালো কাজ করলাম, আর কলকাতার লোকজন এই যে দুর্গাপুজোয় এখন নাবে, এটা কিন্তু কেউ একটা পুজো দেখতে এখন হঠাৎ করে দৌড়ে বেড়াচ্ছে না। একদম লোক কিন্তু জোন খোঁজে। ঠিক। যেটা আমি গত বছর অবধিও কলকাতা পুলিশের মিটিংয়ে বলে এসেছি, বিভিন্ন আধিকারিককে বলে এসেছি, এবছরও বলবো, এবং সেটা হয়েওছে। আমাদের অঞ্চলের মধ্যে দমকলের গাড়ি রাখা, অ্যাম্বুলেন্স রাখা, পার্কিংয়ের ব্যবস্থা করা, এইটা কিন্তু একটা পুরোটা হাতিবাগান অঞ্চল। আচ্ছা, 1990 শতকের যদি পুজো ধরি, তাহলে বাগবাজার সোয়াবাজার অঞ্চল, বাগবাজার, সোয়াবাজার, বেনিয়াটলা, সোয়াবাজার, আইডিটলা, ছোট আইডিটলা, বড় আইডিটলা, ছোট কুমোরটুলি, বড় কুমোরটুলি, একটা অঞ্চল তৈরি হয়। হাতিবাগান এখন এরিয়াতে, হাতিবাগানের এখন একটা নর্থ ক্যালকাটার অঞ্চল চলছে। কাশী ভোঁসলেন, হাতিবাগান সার্বজনীন, নলিনী সরকার স্ট্রিট, নবীনপল্লী, শিকদার বাগান, একটা জোন চলে। এই যে পুজোগুলো লোকেরা ঘোরে না, তারা এক জায়গায় স্কটিশের এখানে পার্কিং হয়, গাড়ি রাখে, এই জায়গাটা পুরো প্যান্ডেল হপিং করে। প্যান্ডেল হপিং করার পরে এই জায়গাটা এখন খাবারেরও অঞ্চল হয়ে গেছে। ওই জন্য ম্যাক্সিমাম আমরা যেটা প্যারামিটার দেখেছি, লাঞ্চ টাইম অ্যান্ড ডিনার টাইমে কিন্তু এখানে ভিড় বেশি হয়। বুঝতে পেরেছি। সবাই গুছিয়ে বেরোতে চায়, কিন্তু গোছানোটা যে একটা গোছানো পরিবেশের মধ্যে দরকার, সেটা কিন্তু লোকে ভুলে যায়। এইবারে তারা বেরোলো, বেরিয়ে এসে হাতিবাগান টাতিবাগান ঘুরেছে, কাশী ভোঁসলেনে ঢুকলো। আরে কাশী ভোঁসলেনের আমার গলিটা তো 14 ফুট, আমাকে করতে গেলে বিজ্ঞাপনের জন্য 2 ফুট 2 ফুট 4 ফুট নিতে হবে, ঠিক আছে, তবে তো কিছু টাকা পয়সা আসবে। এবার 10 ফুট, হ্যাঁ 10 ফুটের মধ্যে আমার পাবলিকের জন্য রাস্তা রাখতে হবে, আমার হ্যান্ডিক্যাপ বা এমার্জেন্সির জন্য রাস্তা রাখতে হবে, যারা হুইল চেয়ার নিয়ে আসে মিনিমাম 2 ফুট, তাদেরকে ঠাকুর দেখার ব্যবস্থা করতে হবে। তারা যে ফিরে যাবে এটা তো আমি সহ্য করব না। একজন অসুস্থ হয়ে গেল, স্ট্রেচারটা নিয়ে আসতে হবে। এছাড়া আমার পুজো নিয়ে, কাশী ভোঁসলেন নিয়ে অনেক পৃষ্ঠপোষকতা সারা বাংলা জুড়ে প্রত্যেক পুজোতেই হয়। দূর দূরান্ত থেকে তারা আসে। ধরুন আপনি এসছেন, আমার কাশী ভোঁসলেন পুজো কমিটির উত্তরণ যদি 0.1% আপনার অবদান থেকে থাকে এই ক্যামেরার মাধ্যমে, তাহলে আপনি যদি এসে অষ্টমীর দিন লাখো লোকের মাঝখানে ফোনটা করেন যে সোমেনদা ফ্যামিলি নিয়ে এসেছি, বাচ্চাটা আছে, একটু দেখিয়ে দেবেন ঠাকুরটা, আপনাকে কি বলবো আমি, যে আপনি লাইনে চলে যান। এই প্যাসেজটা আমাদের করতে হয়। তাহলে জায়গা থেকে যাচ্ছে ওইটুকু, এবার লোকের ঢল নামছে এত, আমি তো দুটো বাড়ি 2 লাইনে সরিয়ে দিয়ে রাস্তা বড় করতে পারবো না, সব লিমিটেড। আমি ওদিক দিয়ে ঘুরিয়ে হরিঘোষ স্ট্রিট দিয়ে লোক ঢোকাতে পারবো না। তার কারণ হচ্ছে, তাহলে এদিকে হরিঘোষ স্ট্রিটের পুজো, বিনোদ স্ট্রিটের পুজোতে লোক যাবে না, তাদের ক্ষতি হয়ে যাবে। এই যে ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু পুলিশেরও অবদান থাকা উচিত। মানে লোক যে ঢুকছে, লোক যে বেরোচ্ছে, এই হাতিবাগান থেকে একটা ফ্লো আসছে, এই এরিয়াটা হয়ে গেছে কি, এই এরিয়াটা 3-4টে পুজোর একসাথে থেকে বেরিয়ে সব কাশী ভোঁসলেনে ঢুকবে। এই এত বড় 52 ফুটের এমাতা ওমাতা কি 42 ফুটের বিধান সরণির এই লোক ঢুকছে আসছে 8 ফুটে, অঙ্ক তো দাদা এমনিতেই মিলছে না। কেন পাবলিক গালাগালি করবে না? পাবলিক তো খাতা কলম নিয়ে পুজোর সময় অঙ্ক করতে বেরোয়নি, তারা কাশী ভোঁসলেনের মূর্তি দর্শন করতে বেরিয়েছে। আজকের দিনেও কিন্তু মানুষ বলে ঠাকুর দেখতে যাবি, কেউ বলে না থিম দেখতে যাবি, প্যান্ডেল দেখতে। সেই কনসেপ্টটা নিয়ে তারা রেগে যায়, তার রেগে যাওয়া স্বাভাবিক। ভিআইপি লাইনেও লাইন পড়ে গেছে,
কত তো আমাদের যারা বিজ্ঞাপন দেয়, বিজ্ঞাপনদাতারা আছে, আমি কোনো কথা লুকিয়ে বলি না, আমি তাদের সামনে বলি, সরাসরি বলি। বিজ্ঞাপনদাতারা আছে, বিজ্ঞাপন দেবে, প্রাইজ কোম্পানি প্রাইজ বার করবে, একটা করে কার্ড বার করে দিচ্ছে, 500 করে 5 ছাপিয়ে দিচ্ছে। আরে আমরা কি কর্পোরেট ওরিয়েন্টেড পুজো কমিটি? ওই অত কাজের মধ্যে সোমেনদা আমাদের তো এই ব্যানার লেগেছে, আমরা 305 ছাপিয়ে দিলাম। আমি তো ওটা টাকার মতন 305 গুনতে যাচ্ছি না। আচ্ছা, আপনি বলছেন 300-তে 500 হতে পারে। অবশ্যই হতে পারে, কিন্তু ওই যে পারমিশনটা আমার হয়ে গেছে। হ্যাঁ, আর যদি না বলি পরবর্তী পর্যায়ে আমাদের অর্থের দেখা যাবে। সুতরাং কোন জায়গাটা কার এখানে দোষ? আর এই যে সরি, একটা প্রশ্ন ছিল আপনার ভলেন্টিয়ারদের দুর্ব্যবহার মানে চরম। এবং তার কিছু ভিডিও আমি দেখেছি। আমাকে ব্যক্তিগতভাবে, আমার তো প্রচুর নেটওয়ার্ক আছে, ব্যক্তিগতভাবে লোকে পাঠিয়েছে, যেগুলো ভুল। দাদা আমি কিন্তু ভুল স্বীকার করে তাদেরকে সামনে আনাটা ঠিক নয়। আমার উচিত তাদেরকে শিক্ষা দেওয়া। কেন আপনি বলছেন কি বলুন তো কথাটা, আপনি বলছেন কিন্তু ভলেন্টিয়ার, ঠিক। আপনি কথাটা কিন্তু ক্রিউ ইউজ করলেন না। না, ক্রিউটা হচ্ছে পেড, হ্যাঁ, ভলেন্টিয়ারের বাংলা হচ্ছে স্বেচ্ছাসেবক। সে হচ্ছে স্বেচ্ছায় আসছে, সে বিনা অর্থে আসছে। তার বাড়ির কথাটাও সে ভাবুন, সেও কিন্তু সকাল 6টা থেকে ওই বাসের ওপর দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে যাচ্ছে, রাত্রি সন্ধ্যে 6টা পেরিয়ে গিয়ে রাত্রি 2টা-2:30টাও বাজে, লোক কিন্তু কমেনি, লোকের ঢল নেমে যাচ্ছে। এখানেই তো এইভাবে 12 দিন চলতে থাকলে কার টেম্পারমেন্ট? তো এখানেই তো এন্ট্রি হচ্ছে যে যিনি সংগঠক, হ্যাঁ, সেখানে কতটা ফেলিওর হচ্ছে তার। এইখানে ফেলিউরিটির ব্যাপার হচ্ছে, যারা বিরক্ত প্রকাশ করছে, যারা আসছে, তাদের, আমাদের ভলেন্টিয়ারদের দোষ আছে, কিন্তু পাবলিকরাও, মানে যারা দর্শনার্থীরাও কি জানেন তো, দর্শনার্থীরাও একটুখানি ধৈর্য ধরাটাও কমিয়ে দিয়েছে, ধৈর্যের প্রচণ্ড অভাব দেখা গেছে। হট করে চড় মেরে দেওয়া, হট করে একটা গালাগালি করে দেওয়া, চড় মেরে দেওয়ার মতন ব্যাপার হয় অনেক আছে। আচ্ছা, এটা যেমন রিভার্টও আছে, তেমনি প্লাসও আছে। আমার কাছেও তো সেই ভিডিও এগুলো আছে। তারা উত্তেজিত হবে না কেন? পুজোর সময় সে দাঁড়িয়ে আছে, সে তার একটা গালাগালি খেয়ে গেল একটা, তার মানে কিন্তু এটা পুরো এন্টায়ার কমিউনিটি অফ দর্শনার্থী দোষ নয়। সে তো নয়, যে লোকটা গালাগালি করেছে, চড় মারছে, সে কিন্তু আনকালচার। সেটাই একদম অন ক্যামেরা বলছি, সে আনকালচার। ঠিক। এবং তারকে বেষ্টন করে যারা আরো ভিড়ের গাদাগেদিতে হয়ে আছে, তারাও তো রেগে যাচ্ছে। সেটাই, যারাকে বলে মব রেগে যাচ্ছে, মব চেঁচিয়ে উঠছে। ভলেন্টিয়াররা তো এখানে, পুলিশও ভলেন্টিয়ার, পুলিশও তো আমাদের এখানে ভলেন্টিয়ার। আমরা এখানে ওই যে ওই সিকিউরিটি যারা এজেন্সি আছে, তাদেরকেও দিই। কতটা সামলাবো? তাতেও সামলানো যাচ্ছে, কতটা সামলাবো বলুন তো? বিবেকানন্দ রোড থেকে শুরু করে আমাদের বিধান সরণি হয়ে এপাশের ফুটপাত, ওপাশের ফুটপাত, চারদিক থেকে লোক। হাতিবাগানের থেকে শুরু করে এই দিকের ফুটপাত দিয়ে পুরো লোক, ওদিকের ফুটপাত দিয়ে লোক। এবার এই লোক বেরিয়ে গিয়ে বিডন স্ট্রিটে যখন পড়ছে, সেই তোকে ইন আর আউটটাকে ক্ল্যাশ করে যাচ্ছে। বুঝতে পারলাম। আর তারপরে আমাদের এই অঞ্চলটা দুর্গাপুজো অঞ্চল, যেটা বললাম শুরুতেই, যে প্রত্যেক পুজোর সঙ্গে কিন্তু প্রত্যেক পুজো একেবারে কয়েক মিটারের ডিস্টেন্সে যুক্ত। আচ্ছা, আমি জানি না সোমেনদা এটা কীভাবে বললো, অবশ্যই নিজের ভুল তো স্বীকার করলোই, সব দিক থেকে ভুল রয়েছে, কিন্তু একটা জিনিস এখানে বসে খুব দারুণ করে দিল। উনি অ্যাকচুয়ালি অ্যাডভোকেটও, উনি প্রিডার, মানে তর্ক বিতর্কটা পার্টিসিপেট করেন। উনি এত সুন্দরভাবে একটা কাজ করলো এখানে, যে সব থেকে বেশি ভিড় কাশীবোস লেনে যদি অ্যাড দেওয়া যায়, তাহলে এই এত মানুষগুলো এনগেজমেন্ট হতে পারে, সেটাও কিন্তু একটা প্রচার হয়ে গেল। এ তো তুমি আমাকে ক্রস করে দিচ্ছ, কিন্তু সব থেকে ভিড় নয়, সত্যি ভিড় হয়। ঠিক, আমাদের স্পন্সররা দেখলে তো তোমাকে বিজ্ঞাপন রেশিও দেখলেই আমরা বুঝতে পারি। কয়েক বছরের বিজ্ঞাপন দেখো, কর্পোরেটরা কিন্তু পুরো একদম, যেখানে তাদের লাভ সেখানে তারা কোনো রিলেশন রাখবে না। তারা লাভ কোথায় দেখে? দুর্গাপুজোতে ভিড়, তারা ভিড় দেখে। দাদা ঠিক করে দেখে বলবে। তুমি বললে কর্পোরেটরা শুধুমাত্র ভিড় দেখেই করে, ফোন দেখে করে না? হ্যাঁ, ডিজিটাল তো অবশ্যই। না, ফোন মানে কোনো ফোন রেফারেন্স, এই হ্যালো আমি এই লিডারের বলছি, তাড়াতাড়ি এর মধ্যে এটা করে দাও। উত্তর কলকাতায় এরকম আমি সাধারণত দেখি, একদম অন রেকর্ড বলছি। যদি কোনো কর্পোরেট বলে থাকে, সামনে আনুক, তোমার ক্যামেরার সামনে আবার তাকে নিয়ে বসবে। এ সরকারি হোক বা পূর্ববর্তী সরকারি হোক বা তার পূর্ববর্তী সরকার। এই বছর পুজো করলে তো আমি অন্তত 3টে সরকারে পুজো করবো। বামফ্রন্ট সরকারের আমলে পুজো করেছি, তৃণমূল সরকারের আমলে পুজো করেছি,
বিজেপি গভর্নমেন্টের এই বছরের আমাদের প্রথম পুজো, আমরা করব। অবশ্যই। এবছরও যারা সরকার গড়েছেন তারা বলে দিয়েছেন যে আমরা পুজোর মধ্যে সেরকমভাবে কোনো ইনভলভমেন্ট রাখবো না। ঠিক। গত 15 বছর ধরেও যে সরকার ছিল তারাও কিন্তু অন্তত উত্তর কলকাতার পুজোর জন্য ফোন করে কোনো নেতা মন্ত্রী বলে দিয়েছে এই কমিটির নাম ওই কমিটির নাম, সেটা কিন্তু নয়। মানে অ্যাডের জন্য হয় না। না। তাহলে এই জিনিসটা কি দাদা একটু খুলে বলো যে বিশেষ করে উত্তর কলকাতার নাম আসছে, হাতিবাগান অঞ্চলের নাম তো একদম আসছে, কি এই অ্যাড সিন্ডিকেট? অ্যাড সিন্ডিকেটটা যারা বলছে না, কিসের এটা সিন্ডিকেট আমি বুঝছি না। যারা বলছে অ্যাডের কি সিন্ডিকেট আছে, অ্যাডের একটা কোম্পানি একটা বাজেট নিয়ে বেরোয়, বাজেট নিয়ে বেরোবার পর তারা রেকি করে, একদম প্রিলিমিনারি স্টেজ বলছি, তারা রেকি করবে, তারা নর্থ ক্যালকাটা সাউথ ক্যালকাটা তারা একটা বাজেট ফাইনালাইজ করে নেয়। কোম্পানিরা করে না, এজেন্সিরা করে। কোম্পানিরা করে, এটাই ভুল। কোম্পানিরা করে, কোম্পানিরা ফাইনাল করে। ধরো তার কাছে 10 লক্ষ টাকা বাজেট আছে, তারা কিন্তু লাস্ট 2 বছরের পুজো দেখে নিয়েছে। আচ্ছা, 2 বছরের পুজো দেখে নিয়েছে মানুষের ঢল যদি উত্তর কলকাতায় নামে তাহলে তারা 6 লক্ষ টাকা 8 লক্ষ টাকা উত্তর কলকাতায় ঢালবে, 2 লক্ষ টাকা দক্ষিণ কলকাতায় ঢালবে। ঠিক আছে, এবার এই 8 লক্ষ টাকা উত্তর কলকাতার মধ্যে তারা আবার পুজো তারা বেছে নিল যে কোন জায়গায় ক্রাউড পুলিং হলো, সেই ক্রাউড পুলিংটার জায়গাতে এবারে তারা ডিসাইড করে এজেন্সি। আমি তো পুরো একদম নিচের লেভেল থেকে জানি বিষয়টা। এজেন্সির কাছে টেন্ডারিং হয়, হয় যে 15/6 ব্যানারে ভাই তুমি কত রেট দিচ্ছ, তুমি কত দিচ্ছ, তুমি কত দিচ্ছ, এরকমভাবে। ঠিক। তার কাছে সেটা তাদের কর্পোরেট এবং এজেন্সির ব্যাপার, যার সাথে ফাইনালাইজড হলো তাকে নিয়ে আবার রেকিতে বেরোবে, দিয়ে বললো কাশী বজলেনের এখানে একটা গেট হবে, কাশী বজলেনের এখানে 15টা ব্যানার হবে, আর কাশী বজলেনের এখানে 4টে পিলার হবে। কিন্তু এইবার এখানে আসছে দুটো জিনিস, এক হচ্ছে কোম্পানিরা নেগোসিয়েশনটা ওখানেই সামনে সেরে নেয়, আদারওয়াইজ কোম্পানিরা করে কি ওই এজেন্সিকে বলে দেয় যে এই আইটেনারিগুলো বলে দিল, ইনভেন্টারিগুলো বলে দিল, কথা বলে নেবেন, কর্মকর্তার সাথে কথা বলে নেবেন, সৌমেনবাবু আছেন, ওরা গাড়ি তুলে চলে যায়। আবার পরের দিন আবার এইবারে তখন এজেন্সিরা আসে ইন্টারফেয়ার করতে, সোমেনদা একবার কথা বলে যেতে হবে, আসুন, কিংবা আমি যাচ্ছি, এই কথা বলে তারপরে তার সাথে আবার একটা রেট ফিক্স। এই দুটো জায়গাতে একটা ক্ল্যারিটি আর ডিসক্ল্যারিটি ম্যাচিং, মানে এখানে কোনো লুকোচুরির ব্যাপার নয়, যেটা কোম্পানি ডাইরেক্ট বলে যায়। হ্যাঁ, দেখুন এজেন্সিরাও একটা ব্যবসা করছে, ঠিক, এজেন্সিরাও তো তাদের একটা কিছু পার্সেন্টেজ রাখবে। কিন্তু এজেন্সি নিজের চেনা পরিচয় যারা মানে পুজো আছে, এবার ওই পুজো বিভিন্ন ফোরামের সঙ্গে যেহেতু যুক্ত, সেহেতু ওরাও চটাতে চাইছে না, ওনার যে মেন ব্যানারগুলো ওনাকে তখন ম্যাক্সিমাম দিয়ে দেওয়া হলো, ছোট পুজো একদম শেষ হয়ে যাচ্ছে। কেন আমাদের আমরা এই মাত্র ইন্টারভিউ নিয়ে এলাম ছোট পুজোর, তাদের কিন্তু কমপ্লেন 100% এটাও ছিল যে আমরা পাচ্ছি না, এই কোনো এজেন্সি আমাদেরকে দেয় না, সব হচ্ছে ম্যাক্সিমাম তুলে নেয়। না, ওই যে বললাম না, এজেন্সি বা কোম্পানি কিন্তু এটা রেকি করে, একটা রেকিতে ক্রাউড পুলিংটা তো দাদা দেখাতে হবে। সেইটাই কি তোমার এই যে দেখো তুমি নিজেই বলছো, সেই জন্যই কি তোমার বেশি দড়ি ফেলা? না, তার জন্য বেশি দড়ি ফেলা না, আমি দড়ি না ফেললে মানুষ স্ট্যাম্পেড হয়ে যাবে, আমার দড়ি ফেলার কারণ তাই। লোকে বলে দড়ি ফেলে যদি ভিড় বাড়ানো হয়, দড়ি না ফেললে মানুষ স্ট্যাম্পেড হয়ে যাবে। আচ্ছা, এটা 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 কলকাতা পুলিশের ইনস্ট্রাকশন, দড়ি ফেলতে হবে। হ্যাঁ, অ্যাট এ গ্লান্স যদি স্ট্রেচ অফ পিপুল লম্বা হয় তাহলে সেখানে কিন্তু রোপ অ্যারেস্ট করতেই হবে। ব্লক ফ্লো না করলে কোনোদিন আপনি লোক সামনে নিয়ে যেতে পারবেন না, কারণ হচ্ছে একটাই, মানুষ কিন্তু ঠাকুরের সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। ঠিক ঠিক। ব্লক ফ্লো করে যদি আপনি এটাকে না আটকে এই গ্যাপটাকে না তৈরি করেন, এগিয়ে যান বলে মানুষটাকে কিন্তু সামনে থেকে সরাতে পারবেন না। আর এটাকে যদি আপনি ব্লক ফ্লোটা না রাখেন, এই ধাক্কাটাকে ওখানে মারবেন। এইগুলো হচ্ছে সাংগঠনিক অভিজ্ঞতা। একটা লোক তার কোলে তার বাচ্চা বউকে কোনো রকম সামনে হাত ধরে পাশে নিয়ে এগিয়ে যাওয়া, সঙ্গে যদি বৃদ্ধ বাবা মা থাকে তাকে নিয়ে মায়ের দর্শনটা করা, তাকে যদি মায়ের সামনে অন্তত 30 সেকেন্ড দাঁড়িয়ে যদি হাতই জোর না করতে দিলাম, তাহলে তিরুপতি বালাজির সাথে দুর্গাপুজোর কী হলো, কী পার্থক্য থাকবে? শুধু হাঁটতেই বেরিয়ে যেতে হবে। আগের বারের পরিস্থিতি এবারের পরিস্থিতি কিছু ইমপ্রুভ করার কিছু কমিটিতে কথা হয়েছে যে একটু যদি বেটার এক্সপিরিয়েন্স করানো যায়? দেখুন, নিজেদের মধ্যে কমিটি বলতে আমার সিস্টেম হচ্ছে প্রত্যেক বছর দুর্গাপুজো হওয়ার পর কোর কমিটিরা আমরা বসি যে কি খারাপ পেলাম, ঠিক, আর কি তোমরা নেগেটিভ পেলে,
সেইটাকে বল। আচ্ছা সেটাই হচ্ছে এই বছরের পুজোর মেন ইনপুট। আচ্ছা, এই বছরে কি হয়েছিল? এবছরের মেন ইনপুট হচ্ছে যে ক্রাউড ম্যানেজমেন্ট, যেটা তুমি আগেরবার বললে। আর আগেরবারে এক্সপেকটেশনের চেয়ে বেশি হয়েছিল ক্রাউড ম্যানেজমেন্ট। আর কি হয়েছিল? আর একটা হচ্ছে আগেরবারে ভিআইপি লাইনটা আমরা চেঞ্জ করে ফেলেছিলাম, যে আচ্ছা। আমরা ভীমঘোষ বাইলেন দিয়ে ভিআইপি লাইনটাকে আচ্ছা, এক্সপেরিমেন্ট এটা এক্সপেরিমেন্ট করতে গেছি। তাদেরকে ফেলিওর হয়েছে। এটা ফেলিওর হয়েছে। আচ্ছা, সুতরাং এটা আমরা এবছর করবো না। বুঝেছি। ওই জন্য আরো বেশি। হ্যাঁ, আমরা তো এগুলো বুঝতে পারছি না যে হ্যাঁ। কি করেছো না করেছো। ভিআইপি লাইনটাকে গলির মধ্যে ঢোকানো হয়েছিল। এবার তাতে আমরা দুটো জিনিস ফেস করলাম। একটা হচ্ছে মানুষ ওখানে আটকে গেছিল, ভিআইপি লাইনে আটকে গেছিল, মানে ঠিক ভীমঘোষ লেনে বাইলেনটা গিয়ে তো আবার সেই মেন ক্রাউডে মিশে যাচ্ছে, ওখানে খুঁজে পাচ্ছে না। আমি কার্ড দিয়ে কোথায় যাবো, একটা ভিআইপি কার্ড নিয়ে লোকে হা করে ঘুরছে। আর একটা বিষয় হচ্ছে ভীমঘোষ বাইলেনে অন্তত 4টে রেসিডেন্সিয়াল ডোর আছে, তারা পুরো ব্লক হয়ে গেছিল। আচ্ছা, পাড়ার লোককে বিরক্ত করে, পাড়ার লোককে ডিস্টার্ব করে দুর্গাপুজো করবে, এই মানসিকতা কিন্তু কোনো সংগঠক বা কোনো সংগঠনের রাখা উচিত নয়। এটা কেন, পাড়ার লোকই হচ্ছে আপনার প্রধান সম্পত্তি। আমরা 22 ঘন্টা রাত জাগি ঠিকই, কিন্তু পাড়ার লোকটাও বসে থাকে আমাদের সঙ্গে, ঠিক জানলা দরজা বন্ধ করে। আমি তোমাকে যদি পাড়ার ইনভলভমেন্ট বলি, তুমি যেহেতু নর্থ কলকাতার, কিভাবে তুমি নিজের পাড়াকে ইনভলভ করো মানে সংগঠক হিসেবে, আর এখন বর্তমানে কিভাবে মানুষরা পাড়াকে সত্যি ইনভলভ করতে পারছে নাকি এগুলো থেকে দূরে যাচ্ছে? প্রথম বিষয় হচ্ছে আগে সংগঠনকে চিনতে হবে যে সংগঠনের কোন বয়সের সংখ্যাটার প্যারামিটার কতটা আছে, আর তারা কি চায়। তোমার সংগঠনে যদি আমি দেখি আমার 60 ঊর্ধ্ব বেশি লোক আছে, তাহলে সেই মাঠেতে আইপিএল ক্রিকেট টুর্নামেন্ট বা ফুটবল টুর্নামেন্ট করে কোনো লাভ নেই, খেলার লোক পাবে না। সুতরাং সংগঠনকে দেখতে হবে কীরকম বয়সের লোকজন আছে, সেই বয়সের লোকজনের বিভিন্ন কালচার বা বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন ইনভলভমেন্ট খুঁজে বার করতে হবে। আমি পুজোতে বলছি, আমিও পুজোর কথাই বলছি। বুঝতে পেরেছি। খুঁজে বার করতে হবে। পুজো মানে শুধুমাত্র ভিড় সামলানো আর ওই 10টা দিন সামনে থাকা নয়। পুজো মানে পুজোর সংগঠনটাকে দেখা। আমাদের এখানে ইয়ং জেনারেশন একটু বেশি আছে, বছরে একটা ক্রিকেট টুর্নামেন্ট করাই, তাতে কিন্তু সবাই মিলে একটা এঙ্গেজমেন্ট হবে। মেয়েরা বউরা তারা বিভিন্ন জায়গায় গান টান শেখে, তাদের মেয়েদের মানে আমাদের বাচ্চা মেয়েদের ছেলেদের সব গান টান শেখায়, তাদের নিয়ে কালচারাল প্রোগ্রামটা ওপেনিংয়ের দিন করাই। আমার এখানে পুজোর আগে যদি এখান দিয়ে একটু হাঁটেন, দেখবেন চারদিকে গান, নাচ, রিহার্সাল আওয়াজ আসছে, সুন্দর লাগে। মানে যেখানে হচ্ছে তারা ফিল করছে না, অসাধারণ একটা ফিলিং লাগে। বুঝতে পেরেছি। ওখানে লেবাররা পেরেক ঠুকেই যাচ্ছে, লাস্ট মুহূর্তে উপরে গান প্র্যাকটিস হচ্ছে। এটা দিস ইজ কল্ড ইনভলভমেন্ট। এটা করা হয় তোমার চোখে? তাহলে এখন কি করা হচ্ছে? মানে বড়দের আমাদের ওপরে, ঠিক আমাদের ওপরে, যারা 91-93 সালে এশিয়ান পেন্টস পাওয়ার সংগঠক, ঠিক আমি দেখেছি তাদের কাছে কাজটা কিরকম দেওয়া উচিত। কেননা তাদের ছেলেমেয়েরা এখন বড় হয়ে গেছে, ওয়াইফেরা বা তারাও একটা মধ্যবয়সী, 50-55 ঊর্ধ্ব, তাদের দেওয়া হয়েছে ভোগের দায়িত্ব। ও কি অসাধারণ কাজ করে তারা, বুক বাজিয়ে বলতে পারি। অত লোক, আমাদের তো প্রায় 60 থেকে খাওয়া দাওয়া হয়, দুপুরবেলা খাওয়া দাওয়া, রাত্রিবেলা খাওয়া দাওয়া, নিজেরা দাঁড়িয়ে থেকে বাজার করা, রান্না করা, ওটা একটা আলাদা সেগমেন্ট। কাশী বোসলেনের ভোগ না? হ্যাঁ, তুমি যখন ওই চতুর্থীর দিন একটা প্রাইজের গাড়ির পেছনে ছুটছো না, তখনই পাশ দিয়ে ওই এজের 4টে লোক থলি নিয়ে বেরিয়ে যাচ্ছে। তাদের কাছে কিন্তু ওই গাড়িটা কনসার্ন না, তাদের কাছে কনসার্ন হচ্ছে উল্টোডাঙ্গার বাসটায় আগে উঠতে হবে, 4:30 বাজে পড়তে হবে। ঠিক, আমি জানি পুজো পাগল হতে গেলে, যেমন তুমি বললে পুজো সংগঠক হতে গেলে 5খানা তোমার 5টা অষ্টমী কাটাতে হবে, তবে ও পুজো সংগঠক হলো। পুজো পাগল যদি কেউ নিতে হয়, তাকে কি কি তার বৈশিষ্ট্য হতে হবে, চিনবো যে হ্যাঁ এ পুজো পাগল? দেখো, পুজো, দুর্গাপুজো এমন একটা আনঅর্গানাইজড ফ্র্যাটার্নিটি বা সোসাইটি, যেখানে কোনো রকম সিলেবাস নেই, যেখানে কোনো রকম প্লাস মাইনাস করে হিসেব মেলানোর জায়গা নেই। পুরো পুজো ফ্র্যাটার্নিটি বলছি। ঠিক, কলকাতার দুর্গাপুজো কিন্তু এখনও একটা আনঅর্গানাইজড ফ্র্যাটার্নিটি।
এই যে ভিড় জমে মানুষের গালাগালি, ভলেন্টিয়ারদের গালাগালি, এটা একটা আনঅর্গানাইজ ফ্র্যাটার্নিটির জন্য তো। আচ্ছা, এই দুর্গাপুজো খোলা আকাশের নিচে সবচেয়ে বড় আর্ট কালচার, ইউনেস্কোর হেরিটেজ পুরস্কারপ্রাপ্ত দুর্গাপুজো লোকে বলে, কিন্তু আমরা যে ইউনেস্কোর পুজোটা সম্মানটা পেয়েছি, সেটা কিন্তু আমাদের দুর্গাপুজোর রিচুয়ালের জন্য পেয়েছি। আমরা রিচুয়াল ওরিয়েন্টেড পুজোটা করি বলে আমরা দুর্গাপুজোর সম্মান, হেরিটেজের সম্মানটা পেয়েছি। এবারে এইখানে দাঁড়িয়ে শিল্পের নির্দেশনা নিতে গেলে আমাকে কিন্তু একটা অর্গানাইজ পার্টে আসতে হবে, কিন্তু সেটাকে অর্গানাইজ পার্ট নিয়ে শুরু করাটা খুব কঠিন বিষয়। আমার বাড়ির লোককে আমার কাজের মাধ্যমে বোঝাতে হবে যে কেন পুজোটার প্রতি আমি পাগল। আচ্ছা, আমাকে দেখে যদি সে অনুসরণ করে তাহলে তাকে আটকাবো না, কিন্তু আমি কাউকে ইনসিস্ট করব না। বুঝেছি। আমার বাড়িতে আমার স্ত্রী এরকম দুর্গাপুজোটায় আমি এটা আমার বিয়ে অ্যারেঞ্জ ম্যারেজ করে, মানে দেখে শুনে বিয়ে। হ্যাঁ হ্যাঁ, তো এটা যখন গার্জেনদের মধ্যে কথা হয়ে গেছে, আমার স্ত্রীর সাথে যখন আমি বসে কথা বলছি, আমি বলছি, প্রথম আমার প্রশ্নটা ছিল, তুমি দুর্গাপুজোয় বেরো? বলছে হ্যাঁ ঠাকুর দেখি, বাবার সাথে বেরোই এরকম। ও তো আসানসোল থেকে ঠিক এসে হুগলি চুচড়োতে বাসিন্দা ছিল। ঠিক। হ্যাঁ বাবার সাথে বেরোই এরকম। আর তারপর কি করো? বলো কোনো বছর বেরোই, কোনো বছর বেড়াতে চলে যাই। মানে দুর্গাপুজোর পিরিয়ডের মধ্যে হ্যাঁ ওই সপ্তমীর দিন বেড়াতে চলে গেলাম আমার, বা ওই 5টা 6টা অবধি ঠাকুর দেখলাম, তারপর বাড়ি চলে আসি, একটু টিভি দেখি, খবর দেখি। আমি না শুনলাম খান, আমি তখন ওকে বললাম যে আমি কিন্তু একজন দুর্গাপুজোর খুব ভালোবাসার ব্যক্তি, ঠিক। আমার সঙ্গে কিন্তু দুর্গাপুজোর তাহলে তোমার মানে ম্যাচিংটা হবে না। বলছে কেন? আমি দুর্গাপুজো করতে গেলে অন্তত 3 মাস আগে তুমি আমার টিকি খুঁজে পাবে না, কাজ আর পুজোতে তুমি আমাকে পেয়ে যাবে। আর দুর্গাপুজোর সময় ওই যে মহালয়ার আগের দিন কি তার আগের দিন বাড়ি থেকে বেরিয়ে যাব, হ্যাঁ, তারপরে সেই ভাসান দিয়ে বাড়ি ফিরবো। মা তো এরকম আরও অনেক বছর গেছে, ভাতের থালার পর ভাতের থালা রেখেছে, আবার সেটা ফ্রিজে ঢুকেছে, আবার 2 দিন বাদে হয়তো ফেলে দিতে হয়েছে। ঠিক ঠিক ঠিক। তো স্ত্রীরও যেমন অভিজ্ঞতা আছে, মায়েদেরও বাবাদেরও সেই অভিজ্ঞতাটা আছে। মা বাবাদের অভিজ্ঞতা বরঞ্চ আরও বেশি, কেননা যাকে আপনি পুজো পাগল বলছেন, যাকে আপনি কর্মকর্তা বলছেন, সে কিন্তু তার পুজো পাগলামি বা কর্মকর্তার জীবনে শুরুটা করেছে 15, 16, 20 বছর থেকে। তখন কিন্তু তার বিয়ে হয়নি, বিয়েটা সাধারণত 30, 32, 25, 28 এরকমই হয়েছে। ঠিক। মায়েদের অবস্থাটা আরও কঠিন, করুন। তখন এই আমার ওয়াইফকে, এবার ওয়াইফ এসে আমার সঙ্গে ঘর করে বুঝতে পারলো যে হ্যাঁ দুর্গাপুজোটা ওর চোখে কী জিনিস, আর কেন এই প্রশ্নটা তখন করেছিল। এই লিঙ্ক ধরে বলি, আমার জীবনে আমার মহাগুরু হচ্ছে আমার বাবা, সবাইকার জীবনেই তাই। মারা গেলে বলে মহাগুরু নিপাত, খুব সাবধানে থাকবে 1 বছর, বড়রা বলে। 2008 সালে বাবা মারা যায় 30শে সেপ্টেম্বর। সেটা কিন্তু পুজোর ছিল দ্বিতীয়া তিথি, আচ্ছা, মানে অঙ্কের সংখ্যায় প্রথমা। মানে বাবার অসৌজের এক একটা দিনের আমি কাজ করেছি দুর্গাপুজোর এক একটা দিন করে করে। বুঝতে পেরেছি। এই একটা ছেলের কথা মনে রেখে এদিকে হরিগোষ্ঠীতে 2টো মাইক লাগানো হয়, ওদিকে কাশি বজলেনের 2টো চোঙা লাগানো হয়। ঠিক তারা কিন্তু চোঙা বন্ধ রেখেছিল। ঠিক। এটা কিন্তু উনি মারা গেছেন বা আমি ওনার পুত্র সেটা নয়, এই 2টো কমিটি বা এই লোকজনের প্রতি বিশ্বাসযোগ্যতাটা আনতে পেরেছি। তার মানে কি? তার মানে আমি পুজো করে কারোর তো ক্ষতি করিনি না। বাবার 10 দিনের দিন যখন 10 ফলা দিচ্ছি, তখন শোভাবাজার রাজবাড়ি মায়ের ঠাকুর জলে পড়ছে। সেদিনকে 11টা 15 থেকে বিজয়া দশমী শুরু ছিল। আমি 2008 সালের কথা বলছি, টাইমটাও মনে আছে, 11টা 15 থেকে। আর ঘাটেতে 12টার সময় 10 ফলের কাজ বসে। শোভাবাজার রাজবাড়ি এরকম মাতৃমূর্তি প্রতিমাটা জলে ভাসছে, আর আমি বাবার 10 ফলটা দান করছি। লক্ষ্মী পুজোর দিন নিয়মভঙ্গ করেছি 15 দিনে। কিসের নেশা দাদা? কি একটা অদ্ভুত, এটা বুঝতে পারি না কেন নেশা। এটা আমাকে আমার বাড়ির লোকজনও জিজ্ঞেস করে, কিছু তো একটা নেশা কি আছে তোর মধ্যে? বলো একটু, বলো।
কিভাবে বলবো এটা কিসের নেশা? ব্যাখ্যা করো, এমনি ব্যাখ্যা করো। মানে এই কিরকম আর কি, ওই মূর্তি বা এই দুর্গা পুজো এই শব্দটা বা এই বাঁশের আওয়াজ বা এই কুমোরটুলির মাটির লেপার গন্ধ বা কাঠামো বাঁধার পরিস্থিতি, এটা যেন কোনোভাবে ছবিতে চলে এলে না মন যেন মনে হয় বেরিয়ে চলে যাচ্ছে। আমি যতটা জানলাম যে খুব নিয়ম মেনে এখানে পুজো হয়, যতটা মানা যেতে পারে ততটা। যেভাবে তুমি আমাকে প্রত্যেকটা পুজোর বিবরণ দিলে, মানে প্রত্যেকটা নিয়মে বোঝা যাচ্ছে যে সত্যি নিয়ম মানে। যদি এইটাই নিয়ম মানে কাজী বসলেন, তাহলে মাস আটে কীভাবে আগে পুজো খোলে? ভালো প্রশ্নটা, খুব ভালো। মাসাট শুরু হয় কবে? তুমি বল, সব তুমি বলবে। মাসাট শুরু হয় মহালয়ের আগে। মাসাট আর দুর্গাপুজোর রীতি বা দুর্গাপুজোর তিথিটা শুরু হয় কিন্তু প্রথমা থেকে আমাদের কাছে। না, আমাদের তোমাদের না, কাশি বসলেনের কথা। কাশি বসলেনের কথা বলছি, কাশি বসলেন। আমি হ্যাঁ। বলতে তো আমার পরিচিতি হ্যাঁ, কাশি তো তুমি তো কাশি বসলেন খুলে দিলে তাহলে। হ্যাঁ, কাশি বসলেন খুলে দিলাম কিসে? লোক দেখার জন্য। পুজো আটকালাম না তো, রিচুয়ালে কি আটকালো? আমার পুজোর জায়গা আলাদা, লোক দেখার জায়গা আলাদা। একটা শিল্প, একটা ভাবনা, একটা চিন্তা, একটা কালচার, একটা সোসাইটিকে যদি আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মানুষের কাছে পৌঁছে দিতে পারি কারুর কোনো ক্ষতি না করে, তাহলে আমার ভুল কোথায়? আচ্ছা, তুমি বলছো মাস আটকে আমি প্রপার্টি দিয়ে আমার কি প্রথমার দিনের পুজো বন্ধ হয়ে গেছে? কিন্তু তার আগে পুজো খুলে দেওয়াটা তো খুলে দেওয়ার তো অসুবিধে কোথায়? না, তুমি তো বললে যে আমরা নিয়ম মেনে চলি, তো আমরা নিয়ম মেনে জানি। আবার তুমি এটাও বললে যে সেদিন আমি কিন্তু এত নলেজ ছিল না। তুমি বললে যে সেদিন হচ্ছে শ্রাদ্ধ, তারপর এই শ্রাদ্ধের আগে কি মা খোলে, মানে মা চলে আসে জনসমক্ষে? আমি জানি না, তুমি বলবে সব। দুর্গাপুজোয় যদি মাকে স্থাপন করতে হয়, সেটা প্রথমা বা ষষ্ঠীর বোধন থেকে মায়ের চক্ষুদান বা প্রাণদান যেটা হয়, সেটা কিন্তু মৃত্তিকা স্থাপনের ওপরে হয়। তখন মিন্ময়ী মূর্তির ওপরে, যেটাকে তুমি মাসাটে কি যখন ঢোকে তখন চক্ষুদান থাকে না? হ্যাঁ, চক্ষুদান থাকে তো। কার চক্ষুদান? এটা মায়ের চক্ষুদান থাকে তো। তাহলে মাকে তো তুমি চক্ষুদান করে দিচ্ছ। তখন তো পুজোটা শুরু হয়নি। তখন যদি আর্ট হিসেবে, আর্ট কালচার হিসেবে লোক দু চারজন দেখতে পায়, তাতে কলকাতার দুর্গাপুজোতে কিছু অর্থের মানে যোগান হয়, অর্থের যোগান হয়, সেটা তো কলকাতার দুর্গাপুজোর পক্ষেই ভালো। সেটা তো কলকাতার দুর্গাপুজোর পক্ষেই ভালো। তার মানে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু দুর্গাপুজোকেও নিয়ে চলতে হবে। তাহলে দুর্গাপুজোর পর কার্নিভালে 4 দিন যে মা পড়ে থাকে, সেটাও তো একটা পার্ট। তো সেটা এবারে তুমি কিভাবে এটাকে দেখছো যে সেটা ঠিক কি ঠিক না? তুমি কি মাকে এবার 4 দিন ফেলে রাখবে? ঠিক না ঠিকটা নয়, দেখো এক একটা সময় যায়, যে সময়ের মধ্যে তোমাকে একটা কিন্তু সিস্টেমকে মেনে চলতে হবে। সিস্টেমের বাইরে গিয়ে কিছু করতে পারবে না। তুমি এত লোক আনছো, এত ভিড় আনছো, এত করছো, সিস্টেম, পুলিশ, সরকার এগুলো তোমাকে সাপোর্ট না দিলে কোনোদিন করতে পারবে? সেক্ষেত্রে আমাদেরকে স্যাক্রিফাইস করতে হয়। সেক্ষেত্রে আমাদেরও খানিকটা স্যাক্রিফাইস করতে হবে। 4 দিন ওখানে মা পড়ে থাকুক, বা আমাকে এখানে আগে চোখ ফুটিয়ে দেওয়া হোক। কিন্তু সেক্ষেত্রে আবার দেখতে গেলে কার্নিভালের ক্ষেত্রে যেটা হয়েছে, কার্নিভালে কিন্তু লোকজনের আগমনও বেশি হয়েছে, কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী আমরা কিন্তু দশমীর তিথিতেই মায়ের ঘট বিসর্জন দিয়েছি। এখানে তো ওভারঅল ঠাকুর, এখানে ওভারঅল আসতে হবে, এখানে শুধু ওভারঅল ঠাকুরের ব্যাপার আসতে হবে। ঘটেও কিন্তু প্রাণ প্রতিষ্ঠা, ঘটই কিন্তু মেন। করোনার সময় চক্ষুদান কিন্তু চক্ষুদানই। হ্যাঁ, চক্ষুদান বলছি তো, কিন্তু চক্ষুদান আগে করে পড়ে। কিন্তু চক্ষুদানের মন্ত্রটা কিন্তু ওই মিন্ময়ী মূর্তির চক্ষুদানের ওপর ডিপেন্ড করে। আচ্ছা, তোমাকে আমি হিসাব করে দাও। মাস আটে তুমি বললে যে কিছু অর্থেরও যোগান আসবে, মাস আটে তোমাকে কত টাকা যোগান দেয়? আমাদের তো গত 2-3 বছর ধরে পরোক্ষ এবং পক্ষে এবং পরোক্ষ, মানে টিকিট বিক্রি হোক, ব্র্যান্ডিং হোক, কিছু না হলো 1 বছর তো প্রাইজ পেয়েছিলাম, সেটা ছিল প্রায় 3.25 লক্ষ টাকার কাছাকাছি। মানে মাস আটের থেকে প্রাইজ পেয়েছিলে? হ্যাঁ, মাসার তো একটা প্রাইজও করতো, ফার্স্ট সেকেন্ড থার্ড। আচ্ছা, মাস আটের পর প্রাইজও আছে? হ্যাঁ। না, প্রাইজ বাদ দাও, জেনারেলে ধরো 2 লক্ষ টাকার কাছাকাছি ওরা ব্র্যান্ডিং দেয়, 1.5 লক্ষ 2 লক্ষ টাকা, আর একটা প্রাইজ বিক্রির টাকা, এই টিকিট বিক্রির একটা পোর্শন পাই। তো তুমি তোমাদেরই বন্ধু প্রতীকদা, তো তোমাকে অঙ্ক কোষে ছকে দিয়েছে, সেক্ষেত্রে তুমি তাহলে কি করবে যদি এবার মাস আট হয়? হবে কি না হবে সে তুমি জানো, আমি জানি না। কি করবে সেখানে? তো অর্থের আগমন তো আরো হচ্ছে। অর্থের আগমন হচ্ছে সেখানে। ও তো লাস্ট ইয়ারে ইন্ডিভিজুয়ালি করেছিল, ইন্ডিপেন্ডেন্ট করেছিল, কিন্তু একটা ব্যাপার কি, ওই ইনফ্রাস্ট্রাকচারটাকে রেডি করাও একটা ফ্যাক্টর। ওটা মানে ওটা হয়, ওরও একটা সংগঠন আলাদা লেভেলের ওর আছে, ওর জোর আছে, আমাদেরও জোর নেই তা নয়, কিন্তু ওই যে বললাম না, একটা ওই
সমস্ত প্যারামিটার ডিপেন্ড করে, মানে সমস্ত প্যারামিটার মানে একা যে করব, একা করতে গেলে দেখো ওর ওর মাসাটের সঙ্গে নয়, ওর ওখানে তোমার নিজে টিকিট বিক্রি করা, প্রিভিউ শোটা করার, তার জন্য তো একটা লেভেল অফ কাস্টমার চাই। ঠিক। সেই কাস্টমারটা কিন্তু মাসাটের হয়ে আশপাশে ঘোরাফেরা করেছে 3-4টে পুজোতে। তারা যখন দেখেছে ভারত চক্র একটা ইন্ডিভিজুয়াল টিকিট করছে, হ্যাঁ, ওরা কিন্তু ভারত চক্রের টিকিটটাও কেটে নিয়েছে। কিন্তু এখানে যদি কাশি বসলেন এই এরিয়াতে, সব কিছু ভাবতে হয়। কাশি বসলেন এই এরিয়াতে ধরো মাসাট করলো না, নিজেতে গেল, এখানে কিন্তু মাসাটের আর কোনো পুজো নেই। হাতিবাগান বোধহয়, হ্যাঁ আচ্ছা। হাতিবাগান ছিল লাস্ট ইয়ারে, আচ্ছা, নবীন আচ্ছা, পল্লী। আচ্ছা। শোন, তোমার ওই জোনটাকেও ভেবে কাজটা করতে হবে। বালিগঞ্জ কালচারাল তো গতবার নিজে টিকিট বিক্রি করে, সুশান্তদা যে পুজোগুলো সেগুলো করেছে নিজে করেছে, সেগুলো সব নিজে টিকিট। 6 লাখ টাকা আমি অ্যামাউন্টটা বলে দিলাম। হ্যাঁ, ও 6 তো লাখ টাকার 6 লাখ উপরে। টাকা বলে, যাই হোক সেটা ওর ব্যক্তিগত হিসেব, ওদের ব্যাপার, সেই হিসেবে আমি ঢুকতে চাইছি না। ঠিক। কিন্তু একটা ওই যে টাকা পাওয়ার সঙ্গে একটা ইনফ্রাস্ট্রাকচারের সাপোর্ট পাই, সেটাও তো আমাকে এই build মাসাটি করতে হবে। দিচ্ছে, সেটাই। একটা ভালো লজিস্টিক সাপোর্ট। আচ্ছা, মাসাট কি এখন যেগুলো অন্য বছর হয়ে যায় সেটা কি এবছর হয়েছে? যেহেতু আমি দেখতে পাচ্ছি মাসাটের একটা ফর্ম টাইপের রয়েছে না না, এটা তো 25-এ। এটা 2025। আচ্ছা, তাহলে কি 2026-এর এখনো হয়নি কিছু। নর্মালি অন্য বছর হয়ে যায়? অন্য বছর তো এই টাইমে হয়ে যাবে, এই যে এই বছর হয়ে যায় মানে ফর্মটা ছেড়ে দেয়। হ্যাঁ, ওটাই বলছি। হ্যাঁ, ফর্মটা ছেড়ে দেয়। এখনো পর্যন্ত আসেনি? না, এখনো আসে। আচ্ছা, তোমার লিডারশিপে অবশ্যই তুমি মানে কি করে কি জাদু করো জানি না, আর প্রতীকদা তো অলরেডি এত কিছু করেও ওইটি কিন্তু পায়নি, পিছনে যেটা রয়েছে। তোমার লিডারশিপে কিন্তু প্রাইজ তুমি নিয়ে চলে এসছো। হ্যাঁ, এশিয়ান ফ্রেন্ডসের কথা বলছি। হ্যাঁ, অবশ্যই আমি এটা কথা বলবো। ওটা এটা তো একটা পুজো পাগলদের সব থেকে বড় স্বপ্ন, অস্বীকার করা। তো অস্কার, হ্যাঁ, এই হার্ট অ্যাটাক সব তো ওই জন্য হয়। প্রতীকদা টাকা কামাচ্ছে, তুমি কিন্তু পিছনে নামিয়ে চলে এসছো। এখানে 2 গোল অলরেডি দিয়ে দিয়েছো। গোল দিয়েছি কিনা জানি না, তবে ও ইস্ট বেঙ্গল সাপোর্টার, আমি মোহনবাগান সাপোর্টার। খেলার মাঠে বেশ ভালো যাবে। ঠিক। তো ওর আমি তবে এই মজাটা বেশ আমরা ফিল করি, সব পুজো কর্মকর্তারাই ফিল করি। ঠিক। তো তোমার অনেক শিল্পীদিকে নিয়ে কাজ করেছো। হ্যাঁ, সবাই, অনেকে তোমাকে প্রাইজ এনে দিয়েছে, কেউ প্রাইজ আনতে পারেনি, কিন্তু সবাই কাশী ঘোষ লেনের যে ভিউয়ার্সকে এনরিচ করেছে। তোমার কি মনে হয় যে আর কি কোনো ড্রিম আর্টিস্ট রয়েছে যার সঙ্গে কাজ করার ইচ্ছা রয়েছে সংগঠক হিসেবে? আবার বলছি, দেখো আমি যেটা মনে করি, একদম খুব ভালো প্রশ্ন এটা। ড্রিম আর্টিস্ট কিছু হয় না, কেন সৃষ্টি কোনোদিন শেষ হয় না, আর স্বপ্ন কোনোদিন থেমে যায় না। আর সৃষ্টিটা কিন্তু করে আর্টিস্ট, আর স্বপ্নটা দেখে হচ্ছে কর্মকর্তা। এই দুটোর মেলবন্ধনে না তুমি হলে কিন্তু কাউকে প্রেফার করতে পারবে না, আচ্ছা, কোনো জায়গাটা প্রেফারেবল হবে না। তুমি যদি আজকে বলতে যাও তো তুমি তথ্যভিত্তিক কথা বলো না, আমি জানি তোমার মানে কথার অ্যাঙ্গেলটা কোন দিয়ে, তারই পরিপ্রেক্ষিতে বলছি। এত তো ঢুকিয়েছেন, এবার সুশান্ত পাল ভবত সুতার কবে চিন্তা করবেন? চিন্তা যে করব, কিন্তু আমি পরিমার্জিত বাজেট রেখে কথাটা ভাববো যখন আমার বাজেট আসবে। পরিমার্জিত বাজেট, আমার মানে বাজেটে 50% আরো বেশি, মানে কতটা বাজেট? তোমার তো 50% এমনি টাকা শেষ নেই। না, কথা ভুল। হ্যাঁ, ব্যাংক ব্যালেন্স কত আছে? ব্যাংক ব্যালেন্স দেখাবো? ব্যাংক ব্যালেন্স তোমার ব্যানার দেখেছো দাদা? না না, তোমার সব টাকা তুমি প্রথমে ঢুকিয়ে নিচ্ছ। না না, ব্যানার দেখে লাভ নেই দাদা। ব্যানারের কত আর কি পাওয়া যায় আমি দেখাচ্ছি তো, ঘুরি নাও ক্যামেরাতে, দেখি নাও আর ব্র্যান্ডিং লিস্ট কত পেয়েছি। আমার কাছে সবই তো তথ্য আমার সঙ্গেই আছে, কোনো ব্যাপার না। বিষয়টা হচ্ছে যে আমরা যেটা মেনটেন করেছি, বাজেটটাকে কিন্তু একটা জায়গাতে ফিক্সড রেখে আস্তে আস্তে তুলেছি। তুমি আমার পুজো 2011 সাল থেকে 10 সাল থেকে দেখো, আমি কিন্তু একেবারে 5 লাখ থেকে জাম্প করে 15 লাখে কোনোদিন যাইনি, 50 লাখ থেকে জাম্প করে 1 কোটিতে যাইনি, আবার 1 কোটি থেকে আবার কোনোদিন 60 লাখে ফিরে আসি। দারুণ। একটা জায়গায় উঠতে গেলে সেই ওঠার অবলম্বনের নাম হচ্ছে সিঁড়ি। সিঁড়ি ছাড়া কিন্তু উপরে ওঠা যায় না। গ্যাসের মতন ফুলে উপরে ওঠা যায়, কিন্তু ফেটে নিচে ধপ করে নামা যায়। তোমাকে আমি একটা পুজো পাগলের একটা উদাহরণ দিই, পুজো সংগঠকের না, কিন্তু পুজো সংগঠক থেকে উপরে হচ্ছে পুজো পাগল। একটা উদাহরণ দিই, এটা তুমি তোমার মতন করে বলবে যে তুমি ক্যাটাগরিতে পড়ছো কি পড়ছো না। আর্টিস্ট এমন এসছে যে তার বাজেট যদি 50 লাখ হয়, ওকে 70 লাখ টাকা বাজেট করে দিয়ে চলে গেছে, ধার এখনও রয়ে গেছে তার। তুমি কি কখনো আর্টিস্টের কথাতে বাজেট বাড়াও নাকি সব ফিক্সড? না, একদমই না।
ডেড়ে গেছে। এটা 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 তো আমি ওয়ান ম্যান আর্মি এই জায়গায় একদম একজন নাম, কাশী মুসলিম দুর্গাপুজো সমিতি, লোকেশ চৌধুরী। আমরা তো কাজ ভাগ করে করি। আচ্ছা, লোকেশ চৌধুরী উনি কি কি ডিপার্টমেন্ট সামলান? লোকেশ চৌধুরী আমার Finance? বাজেটটা দেখ বাজেট দেখ। আচ্ছা, বাজেটটা দেখ। আমার প্রথমে শুরু হয়ে গেল অনির্বাণের সাথে কথা হলো, এবছরে আমি 30 লাখে করবো। ঠিক। তুমি যে কোনো শিল্পীর সাথে কথা বলে নিই, আমাকে যদি প্রত্যেক সপ্তাহে সেই শিল্পীকে বলে দেওয়া হয় তার কিন্তু এত টাকা হয়ে গেছে। প্রত্যেক শনিবার আমি যদি দেখি সপ্তাহে যে আমার কাছে নেই, ঠিক আছে, মানে সেই টাকাটা নেই, তাহলে বলবো যে তুমি এবছরে এই সপ্তাহে 6 লাখ টাকা না, এই সপ্তাহে 4 লাখ টাকা করো। এইভাবে কাজ, এইভাবে বাজেট মেনটেন করতে হবে, নাহলে কিন্তু পুজো মুখ টুকরে পড়ে। কোনোভাবেই ওই পুরস্কারটার জন্য তুমি 50কে 70 করবে না। না, যদি করতাম তাহলে তো 26 সাল অব্দি আরো রকম 5টা টপিক। না, আমি জানি না দা, আমি আরেকটা পুজো পাগলেরই উদাহরণ দিলাম তোমাকে আমি। তো তোমার ক্ষেত্রে বাজেট তুমি ঠিক করো না, আর্টিস্ট ঠিক করে? আর্টিস্ট বলে, আমরা আমাদের বাজেটের সাথে ম্যাচ করাই, দিয়ে যদি দেখি কম বেশি করতে হয় সেটাকে করাই, সেই কম বেশি করে একটা জায়গায় পয়েন্টিং ঠিক হয়। কাজ এবং বাজেট, আর্টিস্ট এবং আমাদের কমিটি দুপক্ষের মতামত থাকে, তারপর কাজে নেওয়া হয়। প্লাস মাইনাস 2%, 5% হতে এদিক পারে। ওদিক হতেই পারে। দাদা, এই যে আমরা ইন্টারভিউ করছি, তুমি কিন্তু নেক্সট জেনারেশনকে ক্যামেরা থ্রু দিয়ে তৈরিও করছো, হ্যাঁ, যে তারা যেন ওই যে ধপ করে পড়ে যাওয়া বা চট করে উঠিয়ে দিলাম, হবে না, এটা কোনোদিনও করা যাবে না, করা যাবে না, কোনোদিনও করা যাবে না। আজকে যদি তোমার ব্র্যান্ডিং খুব ভালো হয়, তোমার ব্র্যান্ডিং ধরো তুমি একটা, আমি যে লিস্ট করি, আমি লিস্ট করে এবছর ব্র্যান্ডিংয়ে দেখে নিলাম আমার হয়তো 30 লক্ষ টাকা আসতে পারে, কিন্তু আমি একটা পুজোর বাজেট করে নিয়েছি 40 লক্ষ টাকা। 40 লক্ষ টাকা থেকে আমি ঠিক করে নিয়েছি ব্র্যান্ডিং থেকে আমি 20 লক্ষ টাকা কি 25 লক্ষ টাকা নেব। আমার কাছে এক্সেস ওই যে 15 লক্ষ টাকা এসে গেছে, ওইখানে যদি আমার জিভে জল চলে আসে হবে না, তাহলে কিন্তু সংগঠন একদমই একদমই তাই। ওই 15 লক্ষ টাকা কিন্তু তোমাকে সেভিংস পার্টে নিয়ে যেতে হবে নেক্সট ইয়ার। ওদিকে তাকালেই চলবে না, আর মনটাকে স্থির রেখে দিতে হবে যে ওইটার মধ্যেই ওই প্রাইসটা মারার চেষ্টা করবে। মানে তোমার কোনো ড্রিম আর্টিস্ট কোনো চলবে না, আমার কাজ, তোমার কাজ। আমি তো শুরুতেই বললো, স্বপ্ন তো আমরা দেখবো, সৃষ্টি তো আর্টিস্টরা করবে। ঠিক, একজন ইন্টেলেকচুয়াল আমাদের অনুষ্ঠানে বলেছে যে এই রকম পুজো উদ্যোক্তাদের হওয়া উচিত, যে আর্টিস্ট যে একদম নিজের আইডিয়া সে প্রেজেন্ট করবে, ক্লাব কর্তা বা অর্গানাইজার বা পুজো পাগল যিনি আছেন সে দেখবেন, আর তারপর সেটাকে সিগনেচার হবে, তারপর কাজ মানে শুরু করা উচিত। কেন নাকি কেউ যেন ঝেড়ে ঝুড়ে যেখান থেকে পারে যেন না দেয়। এটা নিয়ে তোমার কি মত? তাহলে থিমটাকে থিম ঝাড়া, তার আইডিয়া ঝাড়া। কারণ তুমি যখন দিচ্ছ টাকা 30 লাখ 50 লাখ, তখন তুমি তার নিউ আইডিয়াটা দেবার জন্য করছো। আরও একটা জিনিস, দুর্গাপুজো এখন কিন্তু বিশ্বজনীন, সেই কারণে আরও বেশি কেয়ারফুল। দেখো, ওই থিম চুরির ব্যাপারটা না আগে বহুকাল আগে ছিল, মানে লিক হয়ে যাবে, বেরিয়ে যাবে। এখন সেক্ষেত্রে লিক বেরিয়ে না, কনসেপ্ট ছেড়ে দেওয়া। হ্যাঁ, আমি এখন দেখেছি আর্টিস্টরা কিন্তু এ ব্যাপারে খুব সচেতন। আমি লাস্ট অন্তত 5-7 বছরের প্যারামিটার্স বলছি, আর্টিস্টরা কিন্তু খুব সচেতন। কোন দিকে সচেতন? তারা না পুরোটা বই প্রকাশ করতে যায় না। তুমি যে কোনো, আমি অন ক্যামেরা বলছি, যে কোনো গত 6 বছরের পুজোর যে কোনো পুজোর কর্মকর্তা হোক আর আর্টিস্টকে জিজ্ঞেস করতে বলো তো, যে গত বছর পুজোতে বলে দিয়েছিল যে এইটা করব, আর মহালয়ের দিন হোক, তৃতীয়ার দিন হোক, ওপেনিংয়ের দিন দাঁড় করিয়ে দেখালো, দেখো মিলিয়ে নাও এটা হয়েছে কি না। এরকম কিন্তু না। এরা সবসময় এই লেভেলের শিল্পী, যারা শিল্পটাকে সৃষ্টি করে, সুশান্ত দা বলো, ভবদা বলো, অনির্বাণ বলো, শিবু বলো, গৌরাঙ্গদা বলো, এই নাম আমি বলতে চাই না, কোনো মানে ভুল, মানে যাদের এলো না না তারা আবার রাগ করে আমার নামটা নেওয়া হলো না। যাই হোক, সবাইকার নাম নিয়ে, তারা কিন্তু শুরুটা করে করতে করতে ভাবতে ভাবতে শেষ করে। আমি এই ট্রেনটা দেখেছি, একেবারে টোটাল 100% ভেবে কিন্তু কেউ মাঠে নামে না। কারণ মাঠে নামে না বলেই কিন্তু এই তোমার আগের প্রশ্নটা যেটা তুমি বললে, বাজেটটা ফেল হওয়ার প্রবণতাটা থাকে। হ্যাঁ, মাঠে নামার আগে যদি সম্পূর্ণ ভাবনাটা হয়ে যায়, তাহলে টাকার অঙ্কটাও তো ওখানে বেরিয়ে আসবে। ঠিক, তাহলে তাদের আর কোনো রকম কমিটির বাজেট ফেলে জায়গা আসবে না। এবারে ভাবাটা যদি ক্রমাগত এগোতে থাকে,
আর 5 লাখ করে বাড়তে থাকে, তখনই তো বাজেট ফেলের প্রশ্নটা আসে। ঠিক ঠিক ঠিক। বাজেট ফেলটা যেমন গত 5-7 বছরে বেশি হয়েছে, হ্যাঁ, তেমনি ভাবনা চিন্তাটাও গত 5-7 বছরেই বেশি হয়েছে। রিন্টু দা করেছে, আমাদের রিন্টু দাও কাজ করেছে, নামটা বলতে হতে ঠিক। কাজ করতে করতে এটা আনতে হবে, এটা করে দাও, ওটা করে না দাদা হবে না, পারবো না। তুমি যদি খবর নাও কাশী বোস লেনের দুর্গাপুজোয় রিন্টুদার কাছে একমাত্র আমরা 2025 এশিয়ান পেন্টস হচ্ছে অনির্বাণ, 24 হচ্ছে আমরা শর্ট লিস্টেড, 23 হচ্ছে আমরা শর্ট লিস্টেড, দুটো রিন্টুদার। 24 সালে কিন্তু আমরা বাজেট ফেল হয়েছিল, যে বছর ওই বিতর্কটা উঠলো যে 13টা পুজো এশিয়ান পেন্টসের শর্ট লিস্ট। ঠিক ঠিক। কাজটা এত অসাধারণ রামমোহন নিয়ে নেমেছে হ্যাঁ, যে ওখানে ভাবতে বাধ্য হলাম, বাজেট ফেল হয়েছিলাম। কাশী বোস লেনের দুর্গাপুজোতে একমাত্র রিন্টুদা আমাদের থেকে আর বোধহয় লাখখানেক টাকা পাবে, সেটা রিন্টুদার কাছে বাকি আছে। এটা কোনো কর্মকর্তার বুকের পাটা নিয়ে ক্যামেরার সামনে বলছে একটা আর্টিস্টের নাম ধরে টাকা পাবে, দারুণ ব্যাপার। অরিজিনাল টাকা পাবে। আমি বললাম না, আমি যা বলি সঠিক বলি, একমাত্র রিন্টুদা পাবে। বাজেট ওই টাইমে আমাদের ফেল হয়েছিল। আবার বাজেটটা ফেল হয়েছে মানে বাজেটটা ফেল কিন্তু শিল্পী এবং কর্মকর্তা দুপক্ষের জন্য হয়েছে। দুপক্ষের জন্য আছে। তার মানে আমি 25 সাল থেকে 1 লাখ টাকা কি 2 লাখ টাকা আমি তো আস্তে আস্তে কমিয়ে এনেছি, 5 লাখ টাকা কমিয়ে দিয়ে 25 সালটাকে আবার ছোটো করে দেবো তাও নয়, ওই ডেফিসিট বাজেটটাকে ভাগ করে দেবো আগামী 3 বছর কি 4 বছর পুজোর মধ্যে। ঠিক ঠিক, বুঝতে পেরেছি। দিয়ে মিটিয়ে দেবো, যাতে আমার ব্যাক অফ মাইন্ড সবসময় থেকে যায়। বিনা পরিকল্পনায় বাজেট বাড়ালে তোমাকে কিন্তু লোকে পাওনাদার হিসেবে বলবে। নতুন জেনারেশনের কাছে আমরা আর্টিস্টদের কাছে ইন্টারভিউ নিয়েছি। আর্টিস্টরা তারা পেমেন্ট একদমই, যারা ক্লাব কর্তা রয়েছেন পেমেন্ট তারা ডাইরেক্ট বলে যে না আর পাবি না। এরকম খবর তোমার কাছে আছে? মানে ক্লাব কর্তারা বলেছে? ক্লাব কর্তারা যারা যারা আর্টিস্ট, দেখো এরকম না শোনা যায়, ফোরামেও তো আমরা আছি, আমাদের কাছে অনেক আসে, আর্টিস্টদেরও একটা ফোরাম আছে একমাত্রিক, তাদের কাছেও এরকম আসে। অনেক কিছু যুক্তি দেখায় যে পুরস্কার তো পেলাম না, তুমি যে ওই পুজোটা করলে ওখানে পুরস্কার গেল, ঠিক ঠিক, আমারটা এলো না, ওটায় ভালো মন দিয়েছিলে, এরকম কিন্তু কিছু কিছু শোনা যায়। তো তাহলে তুমি মানে এটা তো এখনো পর্যন্ত ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে আমি শুনিনি যে ওই আর্টিস্টরা কিছু কাজ করেনি। একদম জেনুইনলি আমাদেরকে আর্টিস্ট বলেছে যে আমরা কাজ করেছি, সমস্ত কিছু করেছি, পেমেন্ট একদম আমরা। একটা আর্টিস্ট যদি বলে যে আমি কাশী বোস লেনের আজকে পুজো করছি, তোমাকে ভাই এই এই আমার ডেলিভারেবল আইটেম আর দিস ইজ মাই কনসেপ্ট, তো তুমি একটা সাইন করে নাও। তারাও তো করে না, তারাও করে না। তোমরা কি ক্লাবরাও করে না? ক্লাবরাও করে না। তাহলে এইখানেই তো মিসকমিউনিকেশনটা শুরু হয়, সেইখানেই কি এন্ট্রি হওয়ার কথা। এবার এখানে আবার তুমি যদি এগ্রিমেন্টও করাও, তাহলে আবার এগ্রিমেন্ট সূত্র ধরেও তুমি বেশি দূর এগোতে পারবে না। ও বলবে আমি যেটা চেয়েছিলাম সেটা পাইনি, আর এ বলবে আমি তো সব কিছু দিয়েছি। এখানে কি ফোরাম ফর দুর্গা উৎসবের এন্ট্রি হওয়ার কথা না, এক্ষেত্রে এন্ট্রি নেওয়া যায় না, লজিক্যালি এন্ট্রি নেওয়া যায় না। কেননা তুমি যেখানে আমি একজন আইনের পরামর্শদাতা হিসেবে বলছি। দাদা একমাত্রিক পুরো দেখছে, হ্যাঁ, কলকাতার যত পুজো আছে সবাই দেখছে। হ্যাঁ দেখুক, তুমি বলো যে আর্টিস্টরা যাতে প্রতারিত না হয়, বা ক্লাব সংগঠন যেভাবে তুমি বললে যে আমার ডিউ ছিল আমি আস্তে আস্তে করে মেটাবো, এই মানসিকতাটাও কিন্তু একটা পজিটিভ কিন্তু। তো তোমার কি মেসেজ যাবে ওই পুজো কর্তাদের জন্য বা আর্টিস্টদের জন্য? আমি যেটা অভিজ্ঞতা থেকে সঞ্চয় করেছি, আর্টিস্ট এবং কর্মকর্তাদের শুরু আর শেষটা যেন একই রকম থাকে। শুরুটা এমন থাকে না, এতটা বন্ধুত্বপূর্ণ, এতটা পারিবারিক অ্যাটাচমেন্ট, মানে ভাবা যায় না। এ হচ্ছে আর্টিস্ট, বি হচ্ছে কর্মকর্তা, কি তাদের দারুণ মানে টাই আপ, সারা কলকাতায় চলে গেল, কি কাঁধে হাত দিয়ে দিয়ে কাজ হচ্ছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, ফুচকা খাচ্ছে, চা খাচ্ছে, সবই হোক। এন্ড অফ দ্য ডেতে নয় তার কাজ পছন্দ হলো না, আর নয় সে তার থেকে টাকা না পেয়ে কাজটা শেষ করতে পারলো না।
সবই ইতিবাচকে চলে গেল কিন্তু সবাই ইতিবাচকে চলে এইবারে তখন কিন্তু এই এই দুই অভিন্ন হৃদয় তথাকথিত বন্ধুর মধ্যে ডিস্টেন্স আরম্ভ হলো, তখন ঢুকে গেল হচ্ছে সাংবাদিক বন্ধুরা বা আমাদের যারা সমালোচক তারা। তারা ঠিক ঠিক আজকে যে লোকটি বলছে আমি টাকা পাইনি, আর যে লোকটি বলছে আমাকে যা কথা দিয়েছিল তা করেনি, তারা কিন্তু তখন মনে করেনি যে তাহলে এটা একটা লেখাপড়া করিয়ে নেওয়া ভালো। অবশ্যই লেখাপড়া তো এমনি বলছি, ইন্টেলেকচুয়াল তো বলছি। আবার লেখাপড়া করিয়ে নেওয়া শুধু নয়, কাজের মধ্যে মধ্যেও তো তাদের একটা কোনো ডকুমেন্টেশন থাকবে যে আমি এই অবধি এই টাকা পেলাম, এই অবধি এই কাজ পেলাম। একদমই তাই। যদি দুর্গাপুজো থেকে এই অভিজ্ঞতাটা সঞ্চয় প্রত্যেক কর্মকর্তা করে থাকে, তাহলে তাদেরও সেইগুলো রেকর্ড ফর করা উচিত। অবশ্যই করা কিন্তু উচিত। এখানে না আমার যেটুকু মনে হয় একমাত্রিক জানি দেখছে, আমাদের ফোরাম ফর দুর্গোৎসবেরও আমার সব বন্ধুরা সিনিয়ররা ভাইরা সব দেখছে, বা সারা কলকাতার দুর্গাপুজো তোমার এখন ক্যামেরাতে কিন্তু চোখ রাখে। অবশ্যই খুব ভালো, মানে যুক্তিযুক্ত কথাগুলো এবং প্রশ্নগুলো খুব ভালো ছোড়ো। আমার কিন্তু একটা জিনিস প্রত্যেকের কাছে আবেদন থাকবে যে শুরুটা কিন্তু সংগঠিত করো। আজকে যে পর্যায়ে দুর্গাপুজো চলে এসছে, শুরুটা সংগঠিতভাবে করো। এই যে বললাম, যতই মাসাটের নামে কথা হোক, মাসাটের অর্গানাইজিং পার্টটা ঠিক। তুমি ভাবো তো, এগ্রিমেন্ট করানো, এই লোক যাওয়া, এখানে আসা, এই আসা, একটা তো হচ্ছে কিছু, একটু বলো কি হচ্ছে? আমরা তো না হচ্ছে কিছু, মানে অর্গানাইজড ভাবে পুরোটা হচ্ছে। ঠিক। একটা জিনিস, একটা প্রপার্টি, এই যে একটা লোককে ধরো 2000 টাকা কি 1500 টাকা টিকিট কেটে তুমি যে দেখাচ্ছ, তার টিকিটটা কাটছো, এরা কিন্তু প্রি পুজো 7 দিন অন্তর অন্তর ফলো আপ রাখে, লোক এসে যে কতটা এগোলো, কতটা কাজ এগোলো, কি আপডেট। যদি না হয় কর্মকর্তাকে ফোন, তোমার পুজোর কাজ কিন্তু ঠিক এগোচ্ছে না, এই পার্সেন্টেজ এগিয়েছে, এই পার্সেন্টেজ হওয়া উচিত। আমার পুজোর হয়ে সে কাজটা করে দিচ্ছে, আমারও তো পুজোর ব্যাক অফ দ্য মাইন্ড পুজোটাকে আমি শেষ করতে পারছি। হ্যাঁ সত্যি তো, এটা তো তখন ভাবিনি। আমাকে তো চারদিক ঘুরতে হচ্ছে, নয় চাঁদা, নয় ডোনেশন, নয় অ্যাডভার্টাইজমেন্ট, নয় সুবেনি, বা বিভিন্ন সাংগঠনিক মিটিং, প্রশাসনিক মিটিং। কিন্তু এন্ড অফ দ্য ডেটে রাত্রিবেলা ফোন আসছে, আজকে কিন্তু আমার লোকেরা গেছিল, তোমার কিন্তু আগের বারে যে 20% কাজটা হয়েছিল গ্রাউন্ড লেভেলে, সেই কাজটা কিন্তু এই সপ্তাহে হয়নি, এটা কিন্তু আপনার হওয়া উচিত ছিল, আপনি স্যার একটু দেখবেন প্লিজ। এটা কিন্তু আমি পজিটিভ ভাবে নিয়েছি। অবশ্যই যেটা পজিটিভ সেটা তো তুমি একজন কর্মকর্তা, এটা কিন্তু আমাকে পয়সা দিয়ে শিখতে হচ্ছে না, আমাকে পয়সা পাচ্ছি প্লাস শিখছি। ঠিক। কি শিখছি? আমি তখন কিন্তু আমার ফোন ঘোরাচ্ছি আমার শিল্পীকে, হ্যাঁ গো আগের বার যে লোহা জ্বালাইটা 20 পিস ছিল, এ সপ্তাহে তো 10 পিস হয়েছে, কিন্তু আমার তো রেকর্ড বলছে যে আমি 10 কেজি লোহা এবারে ঢুকিয়ে দিয়েছি মঙ্গলবার, একটু দেখাও না প্লিজ। ও তখন আবার খবর নিল, ওর ম্যানেজার, এই সাইড ম্যানেজার ফোন টোন করে, এই সপ্তাহে না সোমেন জানো তো 5টা লেবার কামাই করেছে। তার মানে ভেবে দেখো, আমার কাজের প্যারামিটারের মানে ডিসপিউটটা আমি ঠিক খুঁজে পার করতে পারলাম। যে কোনো জিনিসের সমালোচনা করতে গেলে আগে তার পেছনটাকেও চিন্তা করতে হবে। এই যে এখন আমি এমনি জানতে চাইছি, তুমি এত সুন্দরভাবে বোঝালে, এটা সত্যি পজিটিভ দিক। অ্যাকচুয়ালি কি কোনো সমস্যা রয়েছে ইউনেস্কো নিয়ে মাসাটের? ইউনেস্কো না, মাসাটের নামে খুব সম্ভবত জয়দীপ মুখার্জি একজন ব্যক্তি, জনৈক ব্যক্তি, তার এফআইআর করেছে, এবং তিনি আবার প্রে ফর পুজোও করেছেন, সেই তাতে কটা পুজোকেও অ্যাটাচ করেছেন। আমার কাছেও পুজোর থানা থেকে চিঠি এসছে, তার জবাব দিয়ে দিতে হবে, জবাব দিয়ে দেবো। আচ্ছা, আমাদের কি আছে? উনি কেন করেছেন? কে? জয়দীপ মুখার্জি যিনি আছেন, উনি বলছেন নাকি ইউনেস্কোর লোগোটা ব্যবহার করা বা এই করাটা তার আইন বিরোধী। না, মানে উনি কি কোনো পুজোর সঙ্গে যুক্ত বা কিছু ব্যাপার? না, উনি তো ইন্টারন্যাশনাল জুরি অ্যাওয়ার্ড বলে একটা প্রাইজ বার করেন, আর ওনার একটা ট্রাভেল এজেন্সিও আছে, ওনারও ওই একই ব্যাপার, ওই বিদেশিদের নিয়ে আসা দেশেতে, আচ্ছা, দুর্গাপুজো দেখানো, ঘোরানো, মানে একই সেগমেন্টেই ব্যাপারটা ঘটেছে। সেগমেন্ট এক কিনা বলবো না, কারণ ইনি হচ্ছেন ট্রাভেল এজেন্ট, আর এরা তো মাসাট তো পুজো প্রমোটার। আমি বলছি কোন সার্কুলার এসেছিল যখন তুমি যেহেতু পুজোর মানে ফোরাম ফর দুর্গা উৎসবে আছো, কখন এলো যে এবার
এই বাংলা দুর্গার দিতে হবে? এই বাংলা দুর্গার দিতে হবে? পোস্ট দিতে হবে সোশ্যাল মিডিয়াতে? না না, এটা কোনো সার্কুলার না, এটা কোনো মানে এটা যারা যারা ভেবেছে রাজনৈতিক ব্যাপার তারা তারা তাদের মতন চিন্তা করেছে। এই বাংলা দুর্গার বোধহয় এরকম একটা কিছু লেখা আছে। না না, বোধহয় কেন, তুমি তো হ্যাঁ, আমি post করেছি, হ্যাঁ। মেম্বার। কিসের মেম্বার? তোমরা তো পোস্ট করেছিলে। হ্যাঁ, সেটা এটা কোনো একটু- সংগঠনের কিছু হয় একটু ব্যাখ্যাটা যদি দাও। ব্যাখ্যাটা কিছুই না। রাজনৈতিক পরিস্থিতি থেকে মানুষের মনকে ডাইভার্ট করার জন্য দুর্গা নামটা যথেষ্ট। রাজনৈতিক বাংলা বা কলকাতার রাজনৈতিক অবিচলতা তখন একটা এমন জায়গায় চলছিল ঠিক। যেটা দুর্গার নামে পোস্ট হোক, যে দুর্গা পুজো একটা পজিটিভিটি ছড়িয়ে একটা যায়, পজিটিভিটি সবার মধ্যে স্মেল উঠুক, এমন স্মেল উঠুক হ্যাঁ। যাতে ভোট বাক্সে চট করে একটা প্রভাব পড়ুক। 29 তারিখে ভোট, 28 তারিখে ছেড়ে দাও। না সেরকম তো মানে দিন ব্যাখ্যা করে না। না। রাজনৈতিক হিংসাটা যাতে আরো বেশি কম হয়। সোমেনদা, সেই আমি এটা বলি শোনো, কোনোভাবেই এই বাংলা দুর্গার পশ্চিমবঙ্গের মানুষ দুর্গাপুজো যারা ভালোবাসে কেউ খারাপ চোখে দেখবে না। না, দেখবে টাইমিং এর ব্যাপার। হ্যাঁ 19 তারিখ 29 তারিখ 29 ইলেকশন, তারিখ, হ্যাঁ 28 তারিখে রাত্রে যখন পড়বে, হ্যাঁ তখন তার মধ্যে একটা রাজনৈতিক খুঁজবেই। তুমি সেটাকে কিভাবে বলবে একজন সদস্য হিসেবে না। ফোরাম ফর দুর্গা উৎসবের? এটা কি যৌথ কোনো দাদা, রকম এক মিনিট, ডিসিশন? না সবকিছু জড়িয়ে যাচ্ছে। ফোরাম ফর দুর্গা উৎসব কিন্তু এখানে এই সব সিদ্ধান্ত কিছু নেয় না। একে আলাদা করব। ফোরাম ফর দুর্গা উৎসব এখানে আসবেই না, কারণ আমি ফোরাম ফর দুর্গা উৎসবের একজন ইসি মেম্বার। তাহলে শুধু কি কেন যে কোনো সিদ্ধান্ত ফোরাম ফর দুর্গা উৎসবে ইসি মিটিং করে নেওয়া হয়, তাহলে কোনো ইসি মিটিং হয় তাহলে এটা কি যারা তৃণমূলপন্থী দুর্গাপুজো করে তাদের সিদ্ধান্ত ছিল? না, তাও নয়, আমাদের মধ্যে কোনো কথাবার্তা কিছু হয়। সেম ডিজাইন, সেম জিনিস শেয়ার হ্যাঁ, করা। একই কি করে আমার আসতে ভালো পারে? লেগেছে, আমি শেয়ার করেছি। আমার ভালো লাগতেই পারে, যে কোনো ডিজাইন, ঠিক। যে কোনো ছবি আমার ভালো লাগতেই পারে, সেটা ভাইরালও হয়ে যায়। সেটা ভাইরাল হয়। সেটা ভাইরালও হয়ে যায়। ভাইরাল হয়েছে সেটা তো ডিজিটালি হয়েছে, কোনো জায়গায় তো মানে হার্ড কপি সবাই যে মিলে পোস্টার করে লাগিয়েছি তা তো নয়। হ্যাঁ, মানে- ডিজিটাল ভাইরাল হওয়া একটা বিষয়বস্তু তো খুব সহজ। একদম শেয়ার অপশন দিয়ে আমি নিয়েছি, বা যার থেকে পেয়েছি দে তোর ফাইলটা আমি পোস্ট করি, আমি পোস্ট করেছি। এটা কিন্তু দারুণ উদ্যোগ। হ্যাঁ, কখন মনে হলো এটা ডিলিট করতে হবে? যারা মনে করেছে ডিলিট করতে হবে, এটা নিয়ে তো আমি ডিলিট করিনি। কারণ তুমি আমার পেজেতে বোধহয় এখনো দেখতে পাবে। ঠিক। আমি মানে দেখো, সোশ্যাল মিডিয়াই হোক বা যে কোনো সমাজের বাস্তবতাই হোক, সবই তো একটা মুখ। একদম। মুঠোফোনেরও একটা মুখ, মোবাইল মানে মুঠোফোনেরও একটা মুখ, আমরা বাস্তবভাবে বসে যারা সবই মুখ। আমি মুখে একটা জিনিস দেখিয়েছি, আমি মুখে আরেকটা জিনিস কিছু হয়ে গেলে আমি সরিয়ে নেব, ঠিক। সেটা তো মনে হয় সেটা ঠিক নয়। সেটা ঠিক নয়। সেটা ঠিক নয়, সেটা ঠিক নয়। আমার তো পেজে আজও আছে, কাশী বজলের পেজেও আজও আছে। ওই পোস্টারে তো অপরাধ কিছু নেই, কোনো অপরাধ কেউ বলছে না, অপরাধ টাইমিং এর বলছে সবাই। কোনো দলীয় রাজনৈতিক দলের লোগো নেই, কোনো রাজনৈতিক দলেরও অ্যাপ্রোচ নেই। দুর্গাপুজোর কর্মকর্তাদের আবার কোনো সময় থাকতে পারে নাকি, যে কোনো সময় তাদের সময়। ঠিক। অসংখ্য ধন্যবাদ সোমেনদাকে। প্রথম কথা আমার দর্শকদেরকে এটা বলতেই হবে যে যখন আগের বছর 2025 যখন পুরো জল দাঁড়িয়ে যায় পুরোটা, তখন কাশী বোস লেনের যে ক্যাপাসিটি, দক্ষতা সংগঠকের, কিছুক্ষণের মধ্যে সেটাকে বের করে দেয়। এটাই হচ্ছে সঠিক যে সংগঠন থাকে। এটা কিন্তু একটু আমাকে এটা 2 মিনিট টাইম দিতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই। আমার যে দেখুন, একটা দুর্গাপুজো মেম্বারদের একটা আমার গ্রুপ মানে ব্রডকাস্ট চ্যানেল আছে। ঠিক। 5টা 25 মেম্বারদের আমি একটা লিখলাম আবেদন। আজ রাতে যা বৃষ্টি হলো তা ভাবা যায় না। আমার 48 বছরের জীবনে এত জল জমা বা বৃষ্টি হরিগোষ্ঠীর বা কাশী বসলেনে আমি দেখিনি। এ এক প্রকৃতির অদ্ভুত খেলা। সমস্ত সদস্যদের কাছে একান্ত অনুরোধ, আপনারা আগামী 30 থেকে 45 মিনিটের মধ্যে হরিগোষ্ঠীট এবং কাশী বসলেনের সংযোগস্থলে আসুন, কারণ হরিগোষ্ঠীটের অবস্থা খুব খারাপ। 4 চাকা 2 চাকার গাড়ি ভাসছে, আমাদের টেম্পোরারি স্টল সব ভেঙে গেছে, জলে ভাসছে। এই সময় আমাদের পাড়ার বাসিন্দাদের পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি, কারণ এই সব বাসিন্দাদের জন্যই আজ আমাদের এত সুনাম। একান্ত আবেদন, সবাই একটা রেইনকোট অথবা ছাতা নিয়ে আসুন। 5টা 25 দিয়েছি। 5:45 মধ্যে অন্তত জোনা 30-35 থেকে 40 জন ছেলে মেয়ে এখানে এসে দাঁড়িয়ে গেছিল। ঠিক। কতটা তাদের ডেডিকেশন।
তারপরে পুরো টিম বেরিয়ে আমরা ওই কাজ করেছিলাম, এক বেলার মধ্যে সব কিছু দাঁড় করে দিয়ে। ওটা আমরা কলকাতা পুলিশ থেকে অ্যাপ্রিসিয়েশন পেয়েছিলাম। এটা অবশ্যই সদস্যরা তখন দারুণ দারুণ তখন ওরা ইনফ্লুয়েন্স হয় যখন একটা ভালো ওরা সংগঠন আবার মোহনবাগানের ঠিক মতন নিয়ে পেজেতেও চলে। লিখেছিল। না, খুব আবার ভালো। আমি সেদিনকে মোহনবাগানের জার্সি, মানে ঘটনা চক্রে এটা আমরা ভেবে করিনি, ঠিক মোহনবাগানের জার্সি আর হাফ প্যান্টটা পরে বেরিয়েছিলাম। ঠিক। তারপর মোহনবাগান পেজে লিখেছিল যে মোহনবাগান সমর্থকরাই পারে রাস্তায় নেবে এরকম দুর্গাপুজোর বিপর্যয়কে সামাল দিতে। অসংখ্য ধন্যবাদ দাদা। নমস্কার।